আচ্ছা, তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে অবশ্যই জানাই দেবা। যারা সালাম দিচ্ছে প্রত্যেকে জানাচ্ছে ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো এর আগে আমরা কিন্তু তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু আমরা শিখে ফেলেছিলাম। হ্যাঁ, আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে আজকে মাইক্রোফোন একটু সমস্যা আছে, এটা আগে বলে নিচ্ছি। হ্যাঁ, তো এর আগে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শেষ করেছিলাম, আর আজকে শুধুমাত্র আমরা আলোচনা করব হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে। হ্যাঁ, ফাংশন শেষ করেছিলাম আর আজকে শুধুমাত্র ওকে। তো হ্যাঁ, সবাই সালাম দিচ্ছ। তো চলো আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব, কারণ যেহেতু 3টা দিয়ে ক্লাস শুরু করার কথা, অলরেডি আমাদের 10 মিনিটের মতো লেট হয়ে গিয়েছে। তো এটা কোনো ব্যাপার না, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। তো তোমরা সবাই মনোযোগ দাও ক্লাসের মধ্যে। আর তোমরা লক্ষ্য করছো যে আমি বোর্ডের মধ্যে অলরেডি অনেকগুলো সূত্র লিখে রেখেছি। তো তোমাদের সাথে আমি পরে কথাবার্তা বলবো। হ্যাঁ, আগে আমি ক্লাসটা শুরু করে দিই, এবং আজকে ক্লাসে আসলে বেশি টপিকস নেই, বাট কী কী পড়তে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, তো লাস্ট আরেকবার দেখে নিই যে সবার সব কিছু ঠিকঠাক আছে কি না, যেহেতু আমি এরপর আর কোনো কিছু চেক করব না। ওকে, চলো আমরা আর লেট করব না। তো তোমাদের যদি কোনো কথাবার্তা থাকে তাহলে আমি সেটা একদম তোমাদের ক্লাস শেষে তোমাদের কথাবার্তা শুনবো, যে তোমাদের কার কী কথাবার্তা আছে। হ্যাঁ, আপাতত আমি তেমন কোনো কথাবার্তা শুনবো না। অনেক দিন পরে কাবু হয়ে দেখা, আসলে সিলেবাস তো তোমাদের ছোট, তোমাদের সব তো আমি আগে শেষ করে দিয়েছি। হ্যাঁ, তবে তোমাদের জন্য আমি নতুন নতুন কিছু একটা নিয়ে আসবো, আমি অলরেডি এটা চিন্তা করে রেখেছি। সেই সুখবরটা তোমাদেরকে জানাই দিই। হ্যাঁ, সেটা তোমাদের জন্য, সবার জন্য আমি চিন্তা করেছি। সেটা হচ্ছে কি, যে ধরে নাও যে তোমাদের এখন চ্যাপ্টার ম্যাথের কয়টা আছে? হ্যাঁ, ম্যাথের চ্যাপ্টার তো আমাদের 8টা আছে। এই যে ম্যাথের 8টা চ্যাপ্টার আছে, তো আমি যদি ফার্স্ট পেপারের কথা চিন্তা করি, সেকেন্ড পেপারের কথা চিন্তা করি, তো টোটাল 8টা আমাদের চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো এই 8টা চ্যাপ্টারে আমাদের টার্গেট যেহেতু প্রথমে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, তো আমার টার্গেট থাকবে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে আসা। আমি কিন্তু যে টপিকসগুলো পড়াবো, যে আমি লেকচারগুলো দিই, সেগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নের আলোকে কিন্তু ম্যাক্সিমাম আমার লেকচারটা 70% হচ্ছে কিন্তু আমার ঢাকা ইউনিভার্সিটির আলোকে তৈরি করা লেকচার, বাকি 30% হচ্ছে ওভারঅল সব কিছু মিলিয়ে। কারণ আমি তোমাদের সবসময় একটা কথাই বলি, তোমার ঢাকা ইউনিভার্সিটিকে তোমার যদি কি বলবো, যে একদম আদর্শ হিসেবে চিন্তা করো, তাহলে আমার মনে হয় তুমি ম্যাক্সিমাম টপিকস কভার করে ফেলতে পারবা। হ্যাঁ, তো আমার এরপর টার্গেট একটা আমি রাখছি, সেটা হচ্ছে যে অলরেডি আমি প্রশ্ন তৈরি করতে দিছি, যে ঢাকা ইউনিভার্সিটিতে আসা যে সকল এমসিকিউ আছে, একদম যা এমসিকিউ আছে, হ্যাঁ, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে আমি সলভ করাবো। এবং সেটা আমি লাইভে নিব না, কারণ অনেকে ক্লাসের পরে চলে আসে, এই সেই করে। তো তোমাদের অনেক দিনে অনেকে আবদার ছিল যে ভাইয়া আপনি যদি প্রশ্ন ব্যাংকের উপর যদি কয়েকটা আমাদেরকে ক্লাস দিতেন তাহলে খুব ভালো হতো। তো যেহেতু ক্লাস নেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না ঠিক সময়, তাই জন্য আমি চিন্তা করছি যে আমি প্রতিটা ক্লাস নতুন করে শ্যুট করব। এবং তোমরা যারা ওয়েবসাইটে আছো, তোমরা ওয়েবসাইটে ইনশাল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও নিচে অ্যাড করে দেবো। যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক আছে, তার নিচে থাকবে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক ঢাবি প্রশ্ন ব্যাংক সলভ। তো এরকম একটা তোমরা অপশন পাবা। তো সেখান থেকে তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আসা কিন্তু সকল প্রশ্নের সমাধান কিন্তু একবারে পেয়ে যাবা। তো একই রকমভাবে শুধু ম্যাট্রিক্স নির্ণায়ক না, সরলরেখা, অন্তরীকরণ, যৌগজীকরণ, সেকেন্ড পেপারে যা যা আছে সবগুলোর উপরে আমরা বিগত বছর ঢাকা ইউনিভার্সিটি আসা সকল প্রশ্ন আমরা সলভ করব। আমি তোমাকে সবসময় একটা কথাই বলে আসছি, যে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করো, তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার নাই, কারণ এটার উপর বেস করে তুমি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও যখন বিভিন্ন ইউনিভার্সিটি আসবে, সেগুলোর প্রশ্ন আমি কালেক্ট করে সেগুলোর ভিডিও করব, কারণ যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো ইনশাল্লাহ আমি শুরু করে দিয়ে, মানে অলরেডি টাইপিং শুরু হয়ে গেছে, কারণ যেহেতু ওগুলো হোয়াইট বোর্ডে নেওয়া সম্ভব না, এমসিগুলো এগুলো স্মার্ট বোর্ডে নেবো। তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো ইনশাল্লাহ খুব দ্রুত তোমরা এটার ভিডিওটা পেয়ে যাবা। তো আমি চাই যে এই ভিডিওগুলো শুধু তোমরা না, আমি প্রত্যেকের জন্য এটা উন্মুক্ত করে দেবো, বাট তোমরা ওয়েবসাইটটা আলাদা করে পেয়ে যাবা। হ্যাঁ, ওকে, তো আমি ক্লাস শুরু করে দেবো এখনই। তারপরে আমি তোমাদের মতামত নিব, যে তোমাদের কার কী অবস্থা না অবস্থা। হ্যাঁ, সব কিছু আমি তোমাদের শুনবো। ক্লাসটা শুরু করে দিব, কারণ
ওকে, আচ্ছা যাই হোক, তোমাদের কারো কোনো কমেন্ট নাই, কোনো কিছু নাই, গুড, থ্যাঙ্কস ভাইয়া, আমাদের অনেক উপকার হবে। হ্যাঁ, শুধু হ্যাঁ, এই প্রশ্ন ব্যাংকগুলো শুধু তোমরা না, এটা আমি সবার জন্য এটা উন্মুক্ত করে দিব। হ্যাঁ, ওকে, তো চলো আমরা লেট করব না। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে নতুন একটা চ্যাপ্টার নিয়ে, আর এই চ্যাপ্টারটা হচ্ছে কি বলতো, যে ত্রিকোণমিতিক সমীকরণ। প্রথমে ছোট্ট একটা কথা বলে নিই, যে তোমরা যারা ক্লাস 9-10-এ হায়ার ম্যাথে ত্রিকোণমিতিকে যে সমাধানগুলো ছিল ওগুলো যদি খুব ভালো মতন করে শিখে আসো, তাহলে অবশ্যই অবশ্যই এই অধ্যায়টা করতে তোমাদের কোনো ব্যাপারই মনে হবে না। কারণটা হচ্ছে যে তুমি যদি ত্রিকোণমিতিকে ওই সমাধানগুলো তুমি যদি করে আসতে পারো, তাহলে লাস্ট লাইন, আবারও বলছি, লাস্ট লাইনে গিয়ে তোমাকে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। ছোট্ট একটা কথা, যে ভাইয়া 9-10-এর ওই যে আমরা ত্রিকোণমিতিকে সমাধানগুলো শিখে এসেছিলাম, সেগুলোর সাথে এটার পার্থক্য কোথায়? পার্থক্যটা আমি তোমাকে ম্যাথ করাতে করাতে বুঝিয়ে দিব। তবে শুধু এখন এতটুকুই বলবো যে এই ফর্মুলাগুলো যদি তুমি মনে রাখতে না পারো, সহজ কথা হচ্ছে যদি মুখস্থ করতে না পারো, তাহলে এই চ্যাপ্টারের আশা তোমাকে ছেড়ে দিতে হবে। অনেকে বলে যে ভাইয়া এই চ্যাপ্টারে তো বেশ কিছু শর্টকাট আছে, আপনি কি সেই শর্টকাটগুলো শিখাবেন? একটা শর্টকাট হচ্ছে যে অপশন টেস্ট করে তো ভাই আমি অ্যান্সারগুলো বলে দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই অপশন টেস্ট করে তুমি অ্যান্সারগুলো বলে দিতে পারবা, কিন্তু ভাইয়া তোমাকে যদি এখান থেকে রিটেন দেয়, তুমি কি তখন অপশন টেস্ট করে কি রিটেন দিতে পারবা? সহজ কথা হচ্ছে না ভাইয়া, পারবো না। তো আমি তোমাকে অপশন টেস্ট করে অ্যাকচুয়ালি কোনো ম্যাথই করাবো না, আমি তোমাকে একদম ডিরেক্ট ফর্মুলা দিয়ে তোমাকে আমি ম্যাথগুলো করাবো। কারণ মনে রাখবা যে গত বছর আমাদের বিপরীত ত্রিকোণমিতিকের উপরে ওখান থেকে তোমার রিটেন আসছিল, এবার কিন্তু এই বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ থেকেই কিন্তু ত্রিকোণমিতিক সমীকরণ থেকে এই চ্যাপ্টারটা থেকে অর্থাৎ 7.2 থেকে কিন্তু রিটেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে আমি বলতেছি না যে 7.1 থেকে রিটেন আসবে না, এটা আমি বলি নাই, আমি বলতেছি এখান থেকে রিটেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটাকে যেন গুরুত্ব সহকারে দেখব, এবং তোমাকে একটা কথাই বলবো যে বিভিন্ন ভার্সিটিতে আসা যে ম্যাথগুলো আছে সেই সমাধানগুলো তুমি করা শিখবা। হ্যাঁ, এখন যদি বলো যে ভাইয়া প্রতিটা অঙ্ক তাহলে আপনি করে দেন, না ভাইয়া প্রতিটা অঙ্ক তো করে দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণটা হচ্ছে যে তুমি ওইরকম টাইপের যদি কোনো অন্য কোনো ম্যাথ তোমাকে দিয়ে দেয়, তখন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি তোমাকে একদম মেইন যে এখানকার তোমার কী বলে, আমার মেইন যে তোমার একটা টপিকস বা মেইন তোমার আসলে কারণটা কি, বা আমি এখানে কিভাবে এই ফর্মুলাগুলো ইউজ করব, কথায় কিভাবে ইউজ করবো, সেটা যদি তোমাকে আমি বুঝিয়ে দিতে পারি, তাহলে আমি মনে করি যে এই চ্যাপ্টারটা তোমার কাছে খুব পানির মতো সহজ মনে হবে। তবে পানির মতো সহজ তখনই মনে হবে যখন তুমি এই সূত্রগুলো চোখ বন্ধ করে মুখস্থ করবা। এখন যদি আমাকে অনেকে বলো যে ভাইয়া এটার কি কোনো শর্টকাট আছে সূত্র মুখস্থ করা? সূত্র মুখস্থ করার কোনো শর্টকাট নেই, সূত্র মুখস্থ করার শর্টকাট হচ্ছে সূত্র মুখস্থ করা। হ্যাঁ, তো আমি এখানে যতগুলো সূত্র লিখছি সেটা যদি আমি তোমাকে একটু ব্যাখ্যা করে বলি, সেটা হচ্ছে tan θ = tan আলফা। মনে রাখবা যে এই সূত্রটা সবচেয়ে বেশি বার তোমাকে ইউজ করতে হবে, প্রথম সূত্রটাই। হ্যাঁ, tan θ = tan আলফা হলে θ = n π + আলফা। মনে রাখবা যে প্রত্যেকটার পেছনে একটা যুক্ত হয় যে n belongs to z, অর্থাৎ প্রতিটা সূত্র যখন তুমি ইউজ করবা তখন তোমাকে অবশ্যই n belongs to z বলতে হবে। এখন অনেকেরই প্রশ্ন যে ভাইয়া n belongs to z বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ n belongs to z এটা দ্বারা কি বোঝায়? তো z বলতে আসলে এখানে একটু তোমাকে বোল্ড করে দিতে হয়, তাই সেটা পরে বলি। তাই n বলতে অ্যাকচুয়ালি যে তোমার এখানে বোঝাচ্ছে কিন্তু যে n পাই, প্রতিটাতে দেখো একটা n যুক্ত আছে। তো ভাই এই যে এই n বলতে আসলে কি, যে belongs to z, অর্থাৎ z বলতে যা বুঝাবে n বলতে তাই বুঝাবে। আর কথা হচ্ছে ভাইয়া এই জেড দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এই জেড দ্বারা বোঝানো হয় হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জিনিসটা কি? বাংলা ভাষা হচ্ছে গোটা গোটা নাম্বার বলে। গোটা গোটা নাম্বার কি? এই যে একটা কলম, এই যে দুইটা কলম, এই যে তিনটা কলম, ঠিক আছে? কলম নাই মানে শূন্যটা কলম, তারপরে -1 -2 -3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ হাফ হবে না, 1.5 হবে না, 2.7 হবে না, এগুলো হবে না। হ্যাঁ, অর্থাৎ গোটা গোটা যে নাম্বারগুলো সেগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। তো আশা করি পূর্ণ সংখ্যা নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। আমি নিচে লিখে দিচ্ছি যে n belongs to z, আর z = হচ্ছে 0 ± 1 ± 2, এগুলোকে বোঝায়। নর্মালি তুমি যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করে থাকো, এটা হচ্ছে 0, হ্যাঁ, এদিকে হচ্ছে তোমার পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ। তো এই পজিটিভের মধ্যে কি আছে 1 2 3 এভাবে গোটা গোটা নাম্বার আসছে, চলতে থাকবে। আর এদিকে হচ্ছে কি -1 -2 -3। তো এর ভেতরে যে নাম্বারগুলো আছে এগুলো তুমি কাউন্ট করতে পারবে না। ওকে, তো ছোট্ট একটা কথা, রিটেনে যদি কখনো এই টাইপের ম্যাথ দেয়, তোমাদের ভুলটা কোথায় হবে? তোমাদের ভুলটা হবে হচ্ছে শেষে গিয়ে কমা দিয়ে লিখতে হয় n belongs to z, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট
মানে বোর্ডের পরীক্ষা তো তারা মানে দিয়ে আসে নাই, এমন হতে পারে। আবার তোমার সামনে যে অ্যাডমিশন পরীক্ষা সেখানেও তারা নাও দিতে পারে। তবে এটা না দিলে কীভাবে আমাকে 0 দিবে? 0 না দিলে একটা নাম্বার কেটে নেবে সাদা, যে নাম্বারটা কেটে নিলে তোমার পজিশন কিন্তু 1000-এ পিছিয়ে যেতে পারে। এই জন্যই বলবো যে ত্রিকোণমিতিক সমীকরণে যে কোনো ম্যাথ, এমসিকিউ হিসাবটা বাদ দিলাম, মানে যে কোনো ম্যাথে রিটেনের ক্ষেত্রে অবশ্যই n বিলংস টু জেড চোখ বন্ধ করে লিখে দিয়ে চলে আসবা। তুমি এই যে n অ্যান্সার এটা নাও লিখো, কোনো সমস্যা নাই, কিন্তু n বিলংস টু জেডটা তোমাকে লিখতেই হবে। হ্যাঁ, এটার উপরে একদম মনে করো যে স্যাররা বলছে এটা দিতেই হবে, ঠিক আছে? তো আমরা অবশ্যই দিব। তো আমি আশা রাখতে পারি যে n বিলংস টু জেড বলতে এই যে নিচে যে লিখে দেওয়া আছে এটা তোমরা বুঝে গিয়েছো। আর এই সূত্রগুলো প্রতিটা আমাকে বর্ণনা বা ডিসক্রাইব করার কোনো প্রয়োজন নাই। কেন নাই? কারণ প্রথমে তো বলছে মুখস্থ করতে হবে, আর কিছু না, মানে মুখস্থের উপরে এখানে আর কোনো কথা নেই। তো এখানে টেন থিটা আছে, কস থিটা আছে, সাইন থিটা আছে। হ্যাঁ, আর সাইন থিটা ইকুয়াল 0 হলে কি হবে, কস থিটা ইকুয়াল 0 হলে কি হবে। আর এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমার সাইন থিটা ইকুয়াল 0, টেন থিটা ইকুয়াল 0, এই দুটা মানে থিটা ইকুয়াল n পাই। তার মানে এটা মানে n পাই লিখতে পারবো, এটা মানে n পাই লিখতে পারবো। একই রকম ভাবে কস থিটা ইকুয়াল 0 আর কট থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল 2n + 1 ইনটু হচ্ছে π/2। তারপর 1 হলে কি হবে, এটা 1 হলে কি হবে, -1 এগুলো আমাকে করতে হবে। তবে এগুলোর মধ্যে কোন সূত্রগুলো পরীক্ষাতে বেশি আসে এটা আমরা ম্যাথ করতে করতে বুঝে যাব। তবে আমার কাছে মনে হয়েছে মানে ম্যাক্সিমাম ম্যাথ দেখে যে tan θ = tan α এই সূত্রটা সবচেয়ে বেশি এখানে অ্যাপ্লাই হয় বা প্রয়োগ করতে হয়। ওকে, তো আমি আশা রাখতে পারি যে তোমরা এই জিনিসটা বুঝে গেছো যে আমাকে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে এবং রিটেনে যদি অঙ্কটা কখনো আসে আমাকে n বিলংস টু জেড লিখতেই হবে। ওকে, তো এটা আমি মুছেই দিই। তো তোমরা খাতার মধ্যে এটা তুলে ফেলছো অলরেডি। হ্যাঁ, তো আমি এখন তোমাদের এখানে বেশ কিছু ম্যাথ করাবো, যদিও প্রচুর ম্যাথ, মানে প্রচুর ম্যাথও বলা যায় না, মানে ম্যাথ আছে আর কি, খুব যে একটা বেশি ম্যাথ আছে তাও না কিন্তু। হ্যাঁ, কিন্তু এই চ্যাপ্টারটা অনেকে বাদ দেয়, কারণ কি? কারণ তারা বই ফলো করে বলে এত ম্যাথ আমার দ্বারা করা সম্ভব না, আমি এটা পরীক্ষা আসলে দিব না। কিন্তু যারা বই ফলো করে ওরা এক নম্বরের বোকা, কারণ বই দেখে ভয় পাবাই। কিন্তু তুমি যদি এই লেকচারটা কিন্তু গুছিয়ে নাও, হ্যাঁ গুছিয়ে নিলে তোমার কাছে কিন্তু সহজ মনে হবে। তো আমি তোমাকে লেকচারটা গুছাই দিচ্ছি। এটা সমীকরণের সমাধান কি? আমরা আমাদের প্রথম ম্যাথে চলে এলাম, আর এই প্রথম ম্যাথ থেকে আমরা শিখবো হচ্ছে এই ফর্মুলাগুলো ম্যাথের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো ছোট্ট একটা কথা বলি যে আমাদের যে এই যে অঙ্কটা দেওয়া আছে, ত্রিকোণমিতিক একটা সমীকরণ দেওয়া আছে, এই ত্রিকোণমিতিক সমীকরণগুলো আমাদের কিন্তু ক্লাস 9-10-এর মতোই সমাধান করতে হবে। খালি বারবারই বলছি শেষ লাইনে গিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে তোমার ইন্টারের বইয়ের মধ্যে মানে এত কঠিন করে যে জিনিসটা তুলে ধরছে। আর এগুলো আমরা কেউ প্রমাণ শিখতে যায় না। হ্যাঁ, ওকে, তো আমি অঙ্কটা একটু তুললাম যে 2 cos θ = হচ্ছে 1। এরপরে ইয়াসিন ভাইয়ের ডায়লগ অনুযায়ী যে কানার ভাই অন্ধ জানবে যে cos θ = হচ্ছে এখানে হাফ লেখা যাবে, তাই তো? হ্যাঁ ভাই তাই। এখন আমাকে অবশ্যই জানতে হবে যে হাফ বলতে অ্যাকচুয়ালি cos কত ডিগ্রির মান বোঝায়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে হাফ বলতে cos কত ডিগ্রির মান বোঝায়। আর তোমরা আমাকে বলো যে হাফ বলতে অ্যাকচুয়ালি cos কত ডিগ্রির মান বোঝায়। যদি ভুলে যাও কোনো সমস্যা নাই, তাহলে তুমি ওই যে সাইনের কথা চিন্তা করো যে প্রথমে কত ছিল 0, তারপরে হাফ, তারপরে 1/√2, তারপর √3/2, তো ওটাকে উল্টায় দিলে কসটা চলে আসবে। তো যাই হোক, তোমার মনে থাকুক আর না থাকুক আমি বলে দিচ্ছি কস হচ্ছে π/3, মানে হচ্ছে cos 60 ডিগ্রি। আর একটা ছোট্ট কথা বলে দিই যে এই জায়গাটাতে কেউ ডিগ্রি ইউজ করবা না, তাহলে কি ইউজ করবা? এই জায়গাটাতে সবাই রেডিয়ান ইউজ করবা। হ্যাঁ, যেমন তোমার 60 ডিগ্রি বলতে কিন্তু আমার কত বোঝায় বলতো? π/3 বোঝায়। হ্যাঁ, যে π/3 বলতে আমার 60 ডিগ্রিকে বোঝানো হচ্ছে। ওকে, তার মানে আমরা এখানে অলওয়েজ পাই ইউজ করবো। হ্যাঁ, মানে রেডিয়ানটা ইউজ করবো। ওকে, তার মানে হাফ বলতে আমি কত বুঝবো? cos 60 ডিগ্রি, মানে cos কত? π/3 বুঝবো। ওকে, এখন আমরা ক্লাস 9-10-এ কি করতাম? ক্লাস 9-10-এ আমরা এই লাইনটাকে এইভাবে লিখতাম, দেখো cos বা তাহলে θ = হচ্ছে π/3, এবং সেটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, সেটাই আমার অঙ্কের অ্যান্সার। কিন্তু এখন আমাদেরকে জানতে হবে যে আসলেই তোমার এই যে কজ আর কজ যে আমরা বাদ দিতাম,
যে থিটা ইকুয়াল টু পাই বাই 3 লিখে দিতাম, কিন্তু এখন আমাকে এই জায়গাতে একটা ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে ভাই এই ফর্মুলা দ্বারা আসলে কি বোঝাচ্ছে আমি একটু পরে বুঝাবো এটা, বাট আমি আগে তোমাকে এই জিনিসটা বুঝাই যে 9 10 আমরা এই কাজটা করতাম, থিটা ইকুয়াল টু পাই বাই 3 লিখে দিয়ে চলে আসতাম, কিন্তু এখন আমাকে এই কাজটা করা যাবে না। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্র? আমি বলবো যে এটা হচ্ছে আমার cos থিটা ইকুয়াল টু, এটা হচ্ছে আমার cos, আর এই পাই বাই 3টাকে তুমি এখন একটু চিন্তা করো, এই পাই বাই 3টাকে আমি কি চিন্তা করতে পারি ভাই, আলফা চিন্তা করতে পারেন। তাহলে আমি এটাকে আলফা চিন্তা করলাম, তার মানে cos থিটা ইকুয়াল টু cos আলফা, অর্থাৎ পাই বাই 3টা হচ্ছে আমার কি বলতো আলফা। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হয়ে থাকে, যদি হয়ে থাকে তাহলে আমি কি লিখতে পারি ভাইয়া, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে আমি একটু লিখে ফেলি যে থিটা ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস হচ্ছে আলফা। আর তোমরাই আমাকে বলো যে এই যে আলফা, আলফা বলতে কত ডিগ্রিকে বোঝায় ভাই, আলফা বলতে পাই বাই 3 কে বোঝায়। তাহলে আমি এখন এই আলফার জায়গায় পরবর্তী লাইন, মানে আমি তোমাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যে 2n পাই প্লাস মাইনাস আমি লিখবো কত, পাই বাই 3, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। কিন্তু এই অ্যান্সারটা আমি লিখি আর না লিখি আমাকে কমা দিয়ে লিখতে হবে যে n বিলংস টু জেড, কারণ আমি অ্যান্সার না লিখলে কোনো সমস্যা নাই, স্যাররা নাম্বার কাটবে না। কিন্তু এই n বিলংস টু জেড না লিখলেও আমার স্যাররা কি করবে, নাম্বারটা কেটে ফেলবে। সো আমি আশা রাখি তোমাকে এতটুকু জিনিস বোঝাতে সক্ষম হয়েছি যে cos থিটা ইকুয়াল টু cos পাই বাই 3, 9 10 আমরা cos cos কেটে দিয়ে থিটা ইকুয়াল টু পাই বাই 3 লিখতাম, বাট এখন এই কাজটা করা যাবে না। এখন আমার এইটাকে আমাকে আলফা চিন্তা করতে হবে যে cos থিটা ইকুয়াল টু cos আলফা, তাহলে থিটা ইকুয়াল টু কি 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মান কত, পাই বাই 3। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, তা এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমরা 9 10 থিটা ইকুয়াল টু পাই বাই 3 লিখতাম, কিন্তু এখন আমরা এই সূত্রটা কেন ইউজ করতেছি, মানে কেন ইউজ করব, এটা অনেক বড় একটা প্রশ্ন। হ্যাঁ, তো চলো আমরা সেই প্রশ্নটার উত্তরে চলে যাই, সেই প্রশ্নটার উত্তরে আমরা চলে যাই। যেমন আমি যদি তোমাকে বলি ভাইয়া বলো তো সাইন 0 ডিগ্রির মান কত, তো বলো ভাইয়া সাইন 0 ডিগ্রির মান তো 0। ওকে, তখন বলো ভাইয়া বলো তো সাইন 180 ডিগ্রির মান কত, তুমি তখন বলো ভাইয়া সাইন 180 ডিগ্রির মান তো 0। আমি বললাম ভাইয়া বলতো সাইন 360 ডিগ্রি মান কত, ভাইয়া কেন ভাই 0। তারপরে তুমি একটু চিন্তা করে দেখো তো যে আমার এই যে সাইন 0 ডিগ্রির মানও 0, সাইন 180 ডিগ্রির মানও 0, তাহলে সাইন 360 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে আমি যখন তোমাকে বলবো যে আচ্ছা তাহলে বলো তো এখন একটা লাইন যে এই যে সাইন 0 ডিগ্রি, হ্যাঁ সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু, এই তুমি এখানে সাইন 0 পেয়েছো, সাইন 0, তার মানে এখানে অ্যাকচুয়ালি আচ্ছা তোমাকে বললাম যে তুমি এই যে 0, এই যে 0 আছে, তাহলে এই 0 বলতে অ্যাকচুয়ালি তখন তুমি আসলে কি বলবা, যে আমি যদি তোমাকে কখনো বলি যে আসলে 0 বলতে সাইন কত ডিগ্রির মান বোঝায়, প্রশ্নটা ভালো মতো বুঝে নাও, 0 বলতে সাইন কত ডিগ্রির মান বোঝায়, তুমি নর্মালি বলবা যে ভাইয়া 0 বলতে সাইন 0 ডিগ্রির মানকে বোঝায়। কিন্তু ভাইয়া আসলে 0 বলতে কি সাইন 0 ডিগ্রির মানকে বোঝায়, নাকি এটার সাথে আমি যদি এটাকে সম্পর্কযুক্ত করি যে সাইন 180 ডিগ্রি মান তো 0, তাই তুমি কেন এটা বাদ দিচ্ছ, আবার সাইন 360 ডিগ্রি মান তো 0, তাহলে তুমি কেন এটাকে বাদ দিচ্ছ, একই রকমভাবে আবার তুমি 180 যোগ করে দাও, তুমি দেখবা যে এটাই পাচ্ছ। তার মানে আসলে 0 বলতে আমরা 9 10 শুধুমাত্র এই জিনিসটাই বুঝতাম যে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, কিন্তু সাইন 180 ডিগ্রি মান তো 0। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিঙ্ক আপ করবো, এই জিনিসটাকে আমরা লিঙ্ক আপ করবো হচ্ছে এই যে ফর্মুলাগুলোর মাধ্যমে। এখানে ফর্মুলাগুলোর মধ্যে দেওয়া হচ্ছে দেখো যে সাইন থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল হচ্ছে n পাই। তাহলে n এর মান বলতে কি বোঝাচ্ছে, n এর মান তুমি একবার 0 নিবা, একবার 1 নিবা, একবার 2 নিবা, একবার মাইনাস নিবা, সবই নিবা, বা সেটা আমি তোমাকে ধীরে ধীরে বোঝাচ্ছি। তার মানে খালি এতটুকু আমি তোমাকে এখানে জিনিসটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে কি যে 0 বলতে অ্যাকচুয়ালি সাইন 0 ডিগ্রি না, 0 বলতে সাইন 180 ডিগ্রি, সাইন 360 ডিগ্রি, এগুলো সবগুলোকে বোঝায়। একই রকমভাবে তোমাকে যদি আমি বলি যে 1/2 বলতে সাইন কত ডিগ্রিকে বোঝায়, তুমি নর্মালি বলবো সাইন 30 ডিগ্রির মান বোঝায়। আসলে কি হাফ বলতে কি সাইন 30 ডিগ্রির মান বোঝায়, নাকি সাইন 30 ডিগ্রি ছাড়া আরও অনেক কোণ আছে যেগুলো বলতে আমরা হাফকে বুঝি। তো ওই সব সূত্রগুলোকে বা সবগুলো কোণকে একসাথে নিয়ে আসার জন্য আমরা কি বলতো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে থাকি, যেটা আমরা সামনে আরও ম্যাথ করতে করতে আমরা ধীরে ধীরে বুঝবো। তো এই জন্য মনে রাখবা যে 9 10 আমরা শুধুমাত্র হাফ বলতে সাইন 30 ডিগ্রি বুঝছিলাম, বাট এখন যেহেতু আমরা একটু বড় হয়েছি, এখন আমাদের বুঝে নিতে হবে যে হাফ বলতে শুধুমাত্র সাইন 30 ডিগ্রি না। তুমি ক্যালকুলেটর যদি ইউজ করো তাহলে দেখবে যে হাফ বলতে এরকম আরও অনেক কোণকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, একই রকমভাবে তোমার √3/2 বলতে শুধুমাত্র সাইন 60 ডিগ্রি না, তুমি ক্যালকুলেটর চেপে দেখবা যে √3/2 বলতে এরকম সাইনের আরও অনেকগুলো কোণ আছে যাদের মান হচ্ছে কত, √3/2। তো এই সবগুলো মানকে একসাথে কনভার্ট করার জন্য হচ্ছে কি বলতো এই ফর্মুলাটা নিয়ে আসা হয়েছে। ওকে, তো এখন আমরা আরও 2-1টা ম্যাথ করবো। হ্যাঁ, এটা আমি জাস্ট তোমাকে ব্যাখ্যা বললাম, এই ব্যাখ্যাটা আবার তোমার কথা লাগবে না।
সো ব্যাখ্যাটা অ্যাভয়েড করলেও কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের এবার 2 নাম্বার ম্যাথে আমরা চলে আসি, যে সাইন 2 থিটা ইকুয়াল টু হাফ সমীকরণের সমাধান করো। হ্যাঁ, সমীকরণের সমাধান। ওকে, তো আমি তোমাকে প্রথমে সহজ সহজ করাচ্ছি। হ্যাঁ, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু হাফ সমীকরণের সমাধান, পরবর্তী ম্যাথ। তো এটাও একই রকম ভাবে আমি যদি চিন্তা করি, বাট এখানে একটু ছোটখাটো ঝামেলা আছে, তো ওটা আমরা ইনশাল্লাহ বুঝে ফেলতে পারবো। যে সাইন 2 থিটা ইকুয়াল টু, সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ। তুমি কি নর্মালি চিন্তা করো যে সাইন হচ্ছে 30 ডিগ্রির মান হাফ, তার মানে সাইন 30 ডিগ্রি মানে কি বলতো, π/6। হ্যাঁ, মানে তুমি উপরে 180 নিচে 6 চিন্তা করলে কাটাকাটি করে তুমি দেখবে এটা 30 ডিগ্রি চলে আসছে। সো আমাকে কিন্তু এগুলো কিন্তু খুব ভালো মতন মনে রাখতে হবে, যে আসলে π/6 বলতে আমার 30 ডিগ্রি বোঝায়, π/4 বলতে আমার 45 ডিগ্রি বোঝায়, π/3 বলতে আমার 60 ডিগ্রিকে বোঝায়। এগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো 9 10 আমরা সাইন সাইন বাদ দিয়ে 2 থিটা ইকুয়াল π/6, তখন থিটা ইকুয়াল আমরা কি ভাগ করে দিতাম, π/12 করে দিতাম। বাট এখন এই কাজটা এখানে করা যাবে না। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা কি, সেটা একটু ভালো মতো বুঝানো। এই জিনিসটাকে 2 থিটাটাকে আমাকে বলতে হবে থিটা, আর এই π/6টাকে আমাকে বলতে হবে কি বলতো, আলফা। হ্যাঁ, এখন তুমি লক্ষ্য করো যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা। তাহলে আমি এখন সুন্দর করে এখানে থিটা ইকুয়াল টু বসিয়ে দিই। তাই আমি যখন এখানে থিটা লিখবো তখন কিন্তু এখানে 2 থিটাকে বোঝাচ্ছে, তো আমি এখানে লিখবো এখানে 2 থিটা। অনেকে আসছে এখানে থিটা লিখে দেয়, কিন্তু ভাই এই থিটা বলতে কি বোঝাচ্ছে ভাই, 2 থিটা। তাহলে 2 থিটা লিখবা। 2 থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে আলফা। তা আমি কি আলফা লিখবো না ভাই, আমরা এখন একটু স্মার্ট হয়ে গেছে, এই জন্য আমরা ডিরেক্ট লিখবো যে আলফার জায়গায় আমরা কত লিখবো, π/6 লিখবো। হ্যাঁ, π/6। তো এটাকে অনেকে আবার অ্যান্সার লিখে দেয়, কিন্তু আমি তখন বলি না ভাই তুমি একটু থেমে যাও, কারণ তোমার এখানে থেটা বের করতে বলছে। তার মানে আমাকে অবশ্যই আরেকটা লাইন লিখতে হবে। তাহলে থেটা ইকুয়াল টু হচ্ছে থেটা ইকুয়াল টু n π/2 প্লাস -1 টু দি পাওয়ার n হচ্ছে 12। তারপর লিখবো হচ্ছে n বিলংস টু z। তাহলে ভাই আমি এখানে কি করেছি ভাই, আমি এখানে কিচ্ছু করি না, আমি এখানে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। হ্যাঁ, যে n π/2, তারপর এখানে তোমার π/12। হ্যাঁ, জাস্ট ভাগ করে দিচ্ছি আমি 2 দিয়ে। তো অনেকে যারা তোমরা 2 দিয়ে ভাগ করবে না তারা কিন্তু অবশ্যই এখানে একটা নাম্বার কর্তন খাবা, আর অবশ্যই n বিলংস টু z লিখতে হবে, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, তো আমি একটু দেখি তোমাদের কমেন্ট, কারণ তোমরা কে কি বলতেছো আমার তো অবশ্যই এটা একটু জানতে হবে। দেখি ভাইয়েরা তোমরা কে কি বলতেছো। না, এখানে নেট প্রবলেম নেই, আমি একটু তাও চেক করি। হ্যাঁ, আমি একটু চেক করি পেছন থেকে। না, এখানে নেট প্রবলেম নেই, আমি একটু তাও চেক করি। হ্যাঁ, আমি একটু চেক করি পেছন থেকে। না, এখানে নেট প্রবলেম নেই, আমি একটু তাও চেক করি। হ্যাঁ, আমি একটু চেক করি পেছন থেকে। না, এখানে নেট প্রবলেম নেই। ওকে, হ্যাঁ দেখছি যে ক্লিয়ার। ওকে, তো আজকের চ্যাপ্টারটা কিন্তু আসলে খুব কঠিন না, আগে বলে দিচ্ছি আজকের চ্যাপ্টার কিন্তু আমাদের একদমই কঠিন না। অনেকের কাছে এই চ্যাপ্টারটা খুবই কঠিন মনে হয়, তা আমি মনে হয় এগিয়ে যেতে পারি আমার প্রশ্নগুলো নিয়ে। আমার মনে হয় শেষ পর্যন্ত তোমরা যদি ক্লাসটাতে অ্যাটেন্ড থাকো তাহলে মনে করবা যে এই ত্রিকোণমিতির সমীকরণ যারা তোমরা ভয় পেতে এতদিন, তাদের কাছে মনে হবে আরে ধর কী চ্যাপ্টার ছিল একটা এটা। হ্যাঁ, এটা কোনো চ্যাপ্টার পানির মতো সহজ। তা আমি তোমাদের এই জন্য ছোটো বাচ্চাদের মতো ছোটো ছোটো থেকে করাচ্ছি।
আমি বোর্ডের মধ্যে আরও বেশ কয়েকটা ম্যাথ লিখে রেখেছি এবং এই ম্যাথগুলো আগের ম্যাথের মতো, মানে কঠিন কিছু না, কারণ আমি তোমাকে প্রথমে এরকম ছোটো বাচ্চাদের মতো ম্যাথ করাচ্ছি, দেন আমি একটু পরে বড় ম্যাথে চলে যাব। তো 3 নম্বর যে ম্যাথটা আছে আমি আশা রাখতে পারি যেটা তোমরা অবশ্যই করতে পারবা, 4ও করতে পারবা, 5ও করতে পারবা। তবে যদি এতগুলো ম্যাথ লিখছি, একটা ম্যাথ যদি আমি করে না দিই তাহলে আসলে এটা মানে ভদ্রতা দেখায় না। তো ভদ্রতার খাতিরে আমি একটু 4 নম্বর ম্যাথটা তোমাদেরকে করে দিই। হ্যাঁ, তো cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কত বলো তো, 1/√2। তো আগের বারের মতোই ভাইয়ারা যে আমি cos 2 থিটা এখানে লিখবো, একটু ভালো মতো বুঝো। cos 2 থিটা লিখলাম, এই যে 1/√2 বলতে আমি আসলে কত ডিগ্রি বুঝি, মানে এটাই অনেক সময় অনেকে ভয় পেয়ে যায়, ভাই এখানে 1/√2 আছে, ভাই কী করবো? কিচ্ছু করবো না ভাই, 1/√2 মানে আসলে কত ডিগ্রি বোঝায় সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো স্যাররা কিন্তু অনেক চালাক ভাই। স্যার আবার কী চালাকি করে, স্যাররা অনেক সময় আবার তোমাকে এখানে তোমাকে একটা √2 দিয়ে এখানে একটা 1 দিবে, তখন তুমি বলবা না ভাই 1 মানে যেন কত ডিগ্রি, ওভাবে চিন্তা করবা না। এই √2টাকে এই পাশে পাঠিয়ে দিয়ে 1/√2 বানিয়ে দিবে। তো স্যাররা কিন্তু অনেক কিন্তু বদমাইশি করে মাঝে মধ্যে, তো সেগুলো কিন্তু ধরে ফেলতে হবে যে কী কী ধরনের বদমাইশি করতেছে। যাই হোক, 1/√2। তাহলে এখন আমার কথা হচ্ছে যে এখানে কজ আছে, এই জন্য এখানে কজে চিন্তা করবা। হ্যাঁ, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। অনেকে বলতে পারে ভাই আপনি এখানে কজ কেন চিন্তা করতেছেন, সাইন কেন করেন না? ভাই এখানে কজ আছে, এই জন্য আমি এখানে কজে চিন্তা করবো, অন্য কিছু চিন্তা করা যাবে না। হ্যাঁ, যাই হোক, তাহলে কজ কত ডিগ্রির মান এটা হয় 1/√2, চোখ বন্ধ করি, হ্যাঁ 45 ডিগ্রি। তার মানে পরবর্তী লাইনে গিয়ে আমি লিখবো হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে cos 45 ডিগ্রি। আমি কখনোই লিখতে পারবো না, আমি লিখবো কি বলতো, রেডিয়ানে π/4। তাহলে এখন তোমরা আমাকে বলো যে এটা হচ্ছে আমার থেটা, হ্যাঁ এটা হচ্ছে আমার থেটা, আর এটা হচ্ছে আমার কি বলতো আলফা। এটা থেটা, এটা আলফা, তার মানে এই যে cos থিটা ইকুয়াল টু cos আলফা। হ্যাঁ, তাহলে আমি এখানে কি লিখবো দেখো, যে থেটা ইকুয়াল টু হচ্ছে 2n π, তারপর কি লিখবো প্লাস মাইনাস আলফা। আলফা মানে কত ভাই, π/4। আলফা মানে কত, π/4। ওকে, লিখলাম। তাহলে এখন তোমরাই আমাকে বলো ভাইয়ারা যে এটা কি অ্যান্সার? না ভাই, এটা তো অ্যান্সার না। তাহলে কী করতে হবে ভাই, এই যে 2 আছে, অনেকে এই 2টা লেখে না, এই জন্য তারা কিন্তু ভুল করে। হ্যাঁ, আর স্যাররা কিন্তু খুবই বদমাশ, স্যাররা কিন্তু অ্যান্সার অনেক সময় এটা দিয়ে দেয় যে এই যে এটা কিনে অ্যান্সার দিয়ে দেয়, তখন আর এই অ্যান্সারটা মিলে গেছে। ঠিক আছে, তো স্যাররা কিন্তু সব দিক থেকে বুঝে যে তুমি কথাই ভুল করবা। যাই আমার 2 থিটা ইকুয়াল এটা দেওয়া আছে, তার মানে আমার কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। সো আমি একবারই ভাগ করি, আমি জানি তোমরা চালাক হয়ে গেছো। 2 দিয়ে ভাগ করলে এখানে 2 চলে যাবে, আর এখানে কত হবে বলতো, π/8 হবে। হ্যাঁ, আর কমা দিয়ে অবশ্যই কী লিখতে হবে, n বিলংস টু জেড। তো এটা এমসিকিউর মধ্যে যদি কখনো এমসিকিউর মধ্যে থাকে n বিলংস টু জেড, যদি না থাকে কোনো সমস্যা নেই, বাট রিটেনে কিন্তু তোমাকে এটা লিখতে হবে, এটা বারবারই বলতেছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, তো একই রকমভাবে তুমি 5 নাম্বারটা করতে পারো। তো 5 নাম্বারের জন্য কিন্তু ডিরেক্ট একটা ফর্মুলা দিয়ে দেওয়া আছে যে cos থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল 2n + 1 π/2 হবে। তো তুমি এখানে ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করতে পারবা। ইউজ করে দেখি যে 5 নাম্বার cos থিটা ইকুয়াল 0, তুমি এখানে ডিরেক্ট সূত্র লিখে ফেলো, থিটা ইকুয়াল 2n π 2n + 1। তার মানে দেখো যে এটা কিন্তু তোমার মানে এমসিকিউর জন্য খুব পারফেক্ট একটা এমসিকিউ। কেন? কারণ তোমার এটা কিন্তু আমরা সূত্র শিখে আসছি, স্যাররা আবার ওটাকেই ম্যাথ বানায় দিচ্ছে যে তুমি ভুল করবা না, তোমাকে ভুল করায় ছাড়বো। ওকে, যাই হোক, আমরা ভুল করবো না। হ্যাঁ, আমরা এখান থেকে বলবো হচ্ছে কত, থিটা ইকুয়াল টু হচ্ছে 2n + 1 π/2। এই ওকে, এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। কারণ এখানে কিছুই বলেনি তারা বলছে যে cos থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল কত। তো এটা তো আমার ডিরেক্ট সূত্রটাই। তো স্যার এরকম মাঝে মধ্যে আমাকে ডিরেক্ট সূত্র দিয়ে দিতে পারে, তো আমরা কিন্তু ভয় পাবো না। হ্যাঁ, আমরা এখানে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দেবো। অনেক সময় স্যার এইটাও বলতে পারতো যে cos থিটা ইকুয়াল 1। হ্যাঁ, cos থিটা ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল কত। তো তুমি ইচ্ছা করলে এটা কিন্তু এই cos থিটা ইকুয়াল cos আলফা দিয়ে করতে পারতা, এটাও তুমি করতে পারতা। বা যেহেতু আমার cos থিটা ইকুয়াল 1 দিয়ে আমি সূত্রই বলে দিচ্ছি 2n π, তখন তুমি এখান থেকে ডিরেক্ট কি বলবো যে cos থিটা ইকুয়াল যেহেতু 1 বলেছেন, খুব ভালো কথা, তাহলে থিটা ইকুয়াল টু আমার সূত্র হচ্ছে 2n π, শেষ অঙ্ক এটা এখানে, আর কমা হচ্ছে n বিলংস টু z। বুঝে গেছে? তার মানে cos থিটা ইকুয়াল ডিরেক্ট 1 বলে আমি ডিরেক্ট 1 এর সূত্রে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি। আবার স্যাররা যদি বলে না 1 না -1 দিব, করো এবার কেমনে পারবা, তখন তুমি কি বলবো যে ঠিক আছে cos থিটা ইকুয়াল টু -1, তো এই যে cos থিটা ইকুয়াল টু -1 দেওয়া আছে, তাহলে আমি তাহলে ডিরেক্ট থিটা সূত্র লিখবো যে থিটা ইকুয়াল টু হচ্ছে কত, 2n + 1 π। তো এই জন্য বলছিলাম যে সূত্রগুলো মুখস্থ রাখবা, তুমি দেখবো যে এই অঙ্কগুলো পানির মতো মনে হচ্ছে। তো স্যাররা আবার দুষ্টমি করে বলতে পারে যে sin থিটা ইকুয়াল -1 হলে থিটা ইকুয়াল কত, আর বাবা এটা ডিরেক্ট সূত্র, এই যে ডিরেক্ট সূত্র। বুঝা গেছে? ওকে, তো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের তোমাকে এখন যে কোনো ম্যাথ দিলে তুমি কিন্তু অবশ্যই সলভ করে ফেলতে পারবা। তো এতক্ষণ ধরে আমি কিন্তু আসলে তোমাকে যে বিভিন্ন বড় বড় ম্যাথের, এটা অনেক সময় আসে, এগুলো যে আসে না তা না, এগুলো বিভিন্ন ভার্সিটিতে আসা অঙ্ক। তো আমি তোমাকে আসলে বিভিন্ন বড় বড় ম্যাথে এতক্ষণ লেস করাইছি। লেস মানে বুঝো না, শেষের অংশটা।
কারণ আমি জানি যে এই শেষের অংশটা স্টুডেন্টরা বুঝে না, তো এই জন্য শেষের অংশটা নিয়ে আমি তোমাকে এতক্ষণ ধরে প্যাক 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 করলাম। বাট এখন তোমাকে আমি মেইন ম্যাথে চলে যাব, ওই ম্যাথে যে শেষ লাইনগুলো আছে এই লাইনগুলো যেন তুমি প্রবলেম ফেস না করো, এই জন্য তোমাকে এতক্ষণ ধরে এই ম্যাথগুলো করানো হয়েছে। চলো এখন আমরা আমাদের মেইন কিছু ম্যাথে চলে আসি। স্কেল ইউজ করি। তো এই টাইপটা খুবই বেশি ইম্পর্টেন্ট, আমি মানে এই টাইপটার ইম্পর্টেন্স নিয়ে বোঝাতে পারবো না, কারণ এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, চলো আমরা সেই ম্যাথটা করে ফেলবো একটা ম্যাথ, আর বাকি ম্যাথ তো তোমরাই করবা। Okay. দেখি তোমাদের সব কিছু ঠিকঠাক আছে না। আজকে এক্সট্রা হাতে ফোন নেই, এটা হচ্ছে অনেক বড় সমস্যা। নূরকে একজন লিখছে ইনবক্স, এইসব ইনবক্স করলে গ্রুপ থেকে কিন্তু ব্যান খাই যাবা, কথা মাথা রাখিও, ফাজলামি করলে ব্যান খাই যাবা। অনলাইনে এক্সাম তো এর আগে হয়েছে, তোমাদের জিলানি ভাই তো পোস্ট করতেছে, তাই না? যারা অন্য গ্রুপে আছে তোমাদের জিলানি ভাই পোস্ট করতে, সেটা একটু খেয়াল করো। হ্যাঁ, আর তোমাদের অবশ্যই এখানে গ্রুপে লিঙ্ক দেওয়া হচ্ছে। ওকে, ত্রিকোণমিতিক সমীকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপটা, সেই টাইপটা নিয়ে এখন আমি আলোচনা করব। মনে রাখবা যে তুমি যদি বেশ কয়েকটা জায়গাতে পরীক্ষা দাও তাহলে অবশ্যই এই টাইপটা পাবা, এটা আমি তোমাকে 100% লিখে দেবো। কারণ আসলে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপে হচ্ছে এটা। আমার মনে হচ্ছে যে এই টাইপ থেকে তোমাকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন দিতেই পারে, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, যে কোনো জায়গাতে কিন্তু রিটার্ন দিতেই পারে। খুবই ইম্পর্টেন্ট, বিশ্বাস করো খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। হ্যাঁ, তা আমি যদি এখানে স্টার চিহ্ন দিই তাহলে তোমরা আরও বেশি গুরুত্ব দেবে এটাকে। হ্যাঁ, কারণ এটা ছাড়া আসলে এই চ্যাপ্টারই হয় না। ওকে, তো এখানকার ফর্ম্যাটটা ঠিক এরকম যে a cos θ প্লাস b sin θ ইকুয়াল টু c হবে। হ্যাঁ, যদি হয় তাহলে এটার একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে। রুলসে বলা হয়েছে যে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। তাহলে এই যে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে এই a আর b আমি কই থেকে পাবো? আমি দেখো এই অঙ্কে চলে আসি আগে। হ্যাঁ, এই অঙ্কটা আসলে এটার সাথে মিলছে কিনা, যদি মিলে তখন আমি a আর bটা বের করে ফেলতে পারবো। আমি দেখতেছি এখানে cos θ, ঠিক আছে, মিলছে, প্লাস প্লাস
সাইন থেটা সামনে একটা √2 আছে ইকুয়াল টু সি এর মান হচ্ছে 2, তার মানে মোটামুটি মিলে গেছে। বাট এ তো ভাই নাই, ভাই এ নাই তো কি হচ্ছে, একটা 1 তো আছে নাকি, সামনে কোনো কিছু না থাকা মানে একটা তো 1 আছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি, গুড, তার মানে একটা 1 আছে। তাহলে আমার কাজ হচ্ছে যে ছোট্ট একটু রাফ করে নিয়ে বলা √a² + b², তাহলে এর মান কত 1 আর বি এর মান কত বলতো √2, তাহলে আমি বলবো 1² প্লাস হচ্ছে √2², তাহলে এখানে আমি কত পাচ্ছি 1 প্লাস হচ্ছে কত 2, তার মানে হচ্ছে কত √3। হ্যাঁ, তাহলে এই যে আমি √3 পেলাম, এই √3 দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। সো চলো আমরা ভাগ করে ফেলি। এখানে ভাগ করলে হবে 1/√3 cos θ প্লাস √2/√3, দেখি ঠিক আছে, মনে হচ্ছে ভুল করছি মনে কথা, একটু দাঁড়াও। ভুল হয়েছে, হ্যাঁ ওকে, একটু মিস্টেক হয়েছিল। হ্যাঁ আচ্ছা, প্রথমে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা কি বলতো, যে এই অঙ্কের সাথে আসলে আমি যে ফরম্যাটটা দিয়েছি সেটা মিলেছে কিনা। যেমন তুমি একটু লক্ষ্য করো যে এখানে আমার a cos θ প্লাস b sin θ এগুলো c দেওয়া আছে, তাই এখানে আমি চিন্তা করতে পারি যে আমার a cos θ অর্থাৎ আমার এর মানটা কত বলতো, এখানে 1 আছে। হ্যাঁ, a cos θ প্লাস হচ্ছে b এর মান কত এখানে √3 sin θ ইকুয়াল টু c এর মানটা কত এখানে 2 আছে। তাই আমি বলতেই পারি যে আমার এই যে ম্যাথটা দিয়েছে এই ম্যাথটা পুরোপুরি হচ্ছে আমার ফরম্যাটের সাথে মিলে গেছে। তো ফরম্যাটের সাথে মিলে গেলে আমাকে কি করতে হবে, √a² + b² তার প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। তো পাশে আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি দেখো, যে √a² এর মান কত এখানে 1, √a² প্লাস হচ্ছে কি b² কত √3², তার মানে কি a² + b² দিয়ে আমাকে ভাগ করতে হবে। তারপর আমি ক্যালকুলেশন করে ফেলি, তাই √ কত আসছে এখানে 4, √4 মানে কত 2, তার মানে অ্যাকচুয়ালি আমাকে এই যে 2 পেলাম এবারকার, এই 2 দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করি, তার মানে 1/2 cos θ প্লাস √3/2 sin θ। অনেকে আছে যে এইটাকে আবার 2 দিয়ে ভাগ করতে ভুলেই যায়, তারা ভাবে খালি বাম পাশটাকে করলে হবে, কিন্তু সব দিকে করতে হবে। হ্যাঁ, তাই 2 দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে 1 হচ্ছে। এরপরের লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব মনোযোগ দিতে হবে। দেখো cos θ সামনে হাফ আছে, আবার sin θ সামনে কত আছে √3/2 আছে। তা আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে cos θ আগে যে সংখ্যাটা থাকবে সেই যে একটা মান চিন্তা করতে পারি, এই মানটা আসলে cos কত ডিগ্রির মান, cos কত ডিগ্রি, যেহেতু এখানে cos θ আছে তার আগেরটা আমরা বলবো cos কত ডিগ্রির মান। একই রকমভাবে এখানে sin θ আছে, তার আগে যে মানটা আছে এটাকে আমরা বলবো sin কত ডিগ্রির মান, যেহেতু sin আছে এর পাশের সংখ্যাটাকে বলবো sin কত ডিগ্রির মান। এখানে cos আছে তাহলে বলবো এখানে cos কত ডিগ্রির মান। তাহলে আমি এখানে যে চিন্তা করি যে হাফ বলতে cos কত ডিগ্রির মান বোঝায়, আচ্ছা ভাই হাফ বলতে হচ্ছে আপনার এখানে cos 60 ডিগ্রি মান বোঝায়, তার মানে কত cos π/6 ইন্টু হচ্ছে cos θ প্লাস এখানে sin θ, তার আগে যে মানটা আছে আমি এখানে বলবো sin কত ডিগ্রির মান, তাহলে sin হচ্ছে এখানে 60 ডিগ্রির মান, তারপরে আমি বললাম কত বলতো sin π/6 ইন্টু হচ্ছে sin θ ইকুয়াল টু কত 1। তো আমরা এই ম্যাথটাকে আবার বলছি cos আছে দেখি তার সামনের মানটাকে বলবো cos কত ডিগ্রির মান, sin আছে বলে তার আগেরটাকে বলবো sin কত ডিগ্রির মান। ওকে, তো আমরা এরকম একটা লাইন পেয়ে গেলাম। এর পরের লাইনটাকে তোমাকে এভাবে চিন্তা করতে হবে যে cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b, মানে এটা কোন সূত্র? তোমাদের কি এই সূত্রটা মনে আছে যে cos a cos b প্লাস sin a sin b? কারণ আমি জানি যে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো অনেকে অ্যাভয়েড করে এসেছিলাম, কারণ যেহেতু আমাদের 7.1 থেকে 7.7 আমরা অনেকে স্কিপ করে যাই, কিন্তু এই সূত্রগুলো কিন্তু আমার কি বলতো স্কিপ করা যাবে না। তো এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে আমার কি বলতো cos a - b এর সূত্র, তাহলে cos a - b, cos a - b, আর এখানে 1 এ থাকতেছে। ওকে, তো আমাকে কিন্তু অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে যে cos a cos b প্লাস sin a sin b এর সূত্র কি, সেটা cos a - b। তো এই যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু অবশ্যই খাতা আবার নোট ডাউন করে রাখতে হবে, কারণ এটার সাথে রিলেটেড বেশ কিছু কিন্তু তোমরা সূত্র পাবা যেগুলো অবশ্যই মনে রাখতে হবে, কিছু করার থাকে না। ওকে, তো এখন আমরা যে কাজটা বলবো সেটা হচ্ছে কি দেখো, যে এই যে লাইনটা পেলাম, খুব ভালো একটা সুন্দর একটা লাইন পেয়েছি। তো এই লাইনটা আমরা ডিরেক্টলি এই সূত্র ইউজ করে করতে পারি, হ্যাঁ আবার আমরা ইচ্ছা করলে এটা দিয়ে আগাতে পারি। তো আমি অবশ্যই এই যে এইটা সূত্র দিয়ে আগাবো। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমি এখন কী চিন্তা করবো, পুরোটাকে আমি বলবো এটা হচ্ছে আমার কী বলতো থিটা। তাহলে আমার কী হলো দেখো cos θ = 1, এই যে cos θ = 1 হলে θ = কত 2nπ। তাহলে আমি এখন কী লিখবো দেখো, যে θ ইকুয়াল টু আমার θ মাইনাস π/6 ইকুয়াল টু হচ্ছে কত 2nπ,
এবার রাখলাম, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো যে এটা কি এইভাবে রাখাটা ঠিক হয়েছে? না ভাই ঠিক হয় না। কেন ঠিক হয় না? বলবো যে ভাই অবশ্যই আপনাকে অবশ্যই এই যে পাই বাই সিক্সটাকে পাশে নিয়ে চলে যান। তাহলে আমি বলবো হচ্ছে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস হচ্ছে কত পাই বাই 6। এটাকে আমি অবশ্যই অ্যান্সার বলবো, তবে আমাকে অবশ্যই বলতে হবে কি n বিলংস টু জেড, দেন আমি এটাকে কি বলতে পারি বলতো, অ্যান্সার বলতে পারবো। আচ্ছা, হাফ বলতে কত ডিগ্রি বোঝায় কস? আরে ধর, পাই বাই 3 হবে। দেখছো কত বড় ভুল করছে। আচ্ছা, এখানে ছোট্ট একটা মিস্টেক ছিল, যাই হোক এই জিনিসগুলো আমার বারবারই ভুল হয়। আচ্ছা যাই হোক, এখানে আমাদের এটা কস কত ডিগ্রি মান বোঝায়? কস হচ্ছে এখানে আমাদের 60 ডিগ্রি মান বোঝাচ্ছে, তাই না? আর কস 60 ডিগ্রি মান বলতে আমরা কত বুঝি? কস পাই বাই 3 কস থেটা প্লাস সাইন থেটা, তার সামনে কত √3/2, এটা কত ডিগ্রি? সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 মানে কী লিখবো? সাইন পাই বাই 3 লিখবো, ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখন এখানে আমরা কী পড়বে যে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। তার মানে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এখন আবার আগের মতো। তার মানে কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস হচ্ছে বি ইকুয়ালটা হচ্ছে কত? 1। তাহলে এখন আমরা অবশ্যই এটার জন্য কী সূত্রে অ্যাপ্লাই করবো? এটা অ্যাপ্লাই করবো, হ্যাঁ। তাহলে এই জিনিসটাকে আমরা পুরোটাকে কী চিন্তা করবো? থেটা চিন্তা করব। তাহলে আমরা কি বলবো দেখো তো, যে থেটা ইকুয়াল টু 2n পাই। তাহলে থেটা ইকুয়াল টু হচ্ছে থেটা মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু হচ্ছে কত? 2n পাই, 2n পাই। তাহলে অবশ্যই আমরা এটা লিখবো না, কারণ আমরা শুধুমাত্র এখান থেকে কী বের করবো? থেটাটা বের করবো। আর অনেকে আছে যে তারা কিন্তু এই যে থেটা মাইনাস পাই বাই 3 জায়গায় যা থেটা লিখে রাখে, ঠিক আছে। আমরা পুরোটাকে থেটা চিন্তা করবো, কিন্তু লেখার সময় কিন্তু আমাকে থেটা মাইনাস পাই বাই 3টা লিখতে হবে। ওকে, লাস্ট লাইন আমরা এখান থেকে লিখবো হচ্ছে থেটা ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস হচ্ছে কত বলতো? পাই বাই 3। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। জাস্ট খালি শেষ দিকে লিখতে হবে n বিলংস টু জেড। যদি আমি n বিলংস টু জেড না লিখি তাহলে কী সমস্যা? তাহলে সমস্যা হচ্ছে একটা, যে স্যার আমাকে নাম্বারটা কেটে দিতে পারে। ওকে, তো তোমরা একটু আমাকে জানাও কমেন্ট সেকশনে যে সবাই বুঝতে পেরেছো কিনা। যে অনেকে ভুল ধরে ফেলছে। যাই হোক, গুড, তোমরা আমার আগে সঠিক অ্যান্সার দিয়ে দিছো, আমি ভুল অ্যান্সার দিছি। ওকে, তাই আমি ভুল করলে তো তোমরা আরও বেশি শিখবা, তাই না? যে ভাই এটা ভুল করছে, এটা আমাদের ভুল করা যাবে না। এখন কথা হচ্ছে যে তোমাদেরকে তো অবশ্যই বাসায় এখান থেকে 2-1টা ম্যাথ করতেই হবে, তাই না? তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে উপায় নেই। হ্যাঁ, নিজে করো, ভাইয়া তোমাদের কত ম্যাথ করে দিবে। হ্যাঁ, আমি যেহেতু তোমাদের শুরুতেই বলেছিলাম যে এই ফরম্যাটটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তার মানে অবশ্যই এখান থেকে তো তোমাকে 2-1টা ম্যাথ প্র্যাকটিস করতেই হবে। কারণ এখানে আমি সেমভাবেই বলবো যে তোমার দেখো যে এই থেটার জায়গায় যদি এক্স দিয়ে এটা নিয়ে আবার ভয় পাওয়া দরকার নেই। হ্যাঁ, এখানে বলছে a cos x প্লাস b sin x ইকুয়াল টু হচ্ছে c দেওয়া আছে। হ্যাঁ, জাস্ট থেটার জায়গায় এক্স দিচ্ছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই, ঠিক আছে। তা এখানে একই রকমভাবে তোমরা কাজটা করবা। হ্যাঁ, দেখবা যে আগের মতো অ্যান্সার আসবে এখানেও। আর পরেরটা তুমি আবার লক্ষ্য করবা যে তুমি বলতে পারো যে ভাই এখানে তো আপনার মাইনাস দিচ্ছে, আপনি তো প্লাস দিচ্ছে, এটা ভয় পাওয়ার দরকার নেই। তো এখানে তুমি এখানে তুমি কি দিতে পারো? মাইনাস না, তো তুমি এখানে প্লাস দিয়ে ভিতরে একটা মাইনাস দিতে পারো, এটা নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই। ভাই বুঝি নাই, আচ্ছা বুঝাই। √3 সাইন থেটা প্লাস -1 কস থেটা।
তো এইটা আহামরি তেমন কিছু না, হ্যাঁ। অর্থাৎ এখানে তোমার যে সহগটা থাকতেছে, হ্যাঁ, বা যে মানটা থাকতেছে সেটা কিন্তু কত বলতো -1, তো তোমার এটা কিন্তু আগের ফর্মের সাথে মিলে যাচ্ছে। তো চিহ্ন উল্টাপাল্টা দেখে আবার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি তোমার মতন আগাতে থাকবা, এভাবে লেখার দরকার নেই, হ্যাঁ। তুমি বলবা যে এখানে আমার যে 1 আছে সেই 1টা হচ্ছে আমার কি -1, আর -1 এর উপর স্কোয়ার দিলে কিন্তু এটা ঘুরে ফিরে 1ই হবে। তুমি ভুল করলেও অ্যান্সার ঠিক হবে, আর ভুল না করলে অ্যান্সারটা আমার সঠিক হবে। সো আমি চাই এই দুটা ম্যাথ তুমি নিজ দায়িত্বে খাতার মধ্যে করবা, তাহলে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে এখান থেকে। কারণ এই ম্যাথগুলো করার মাধ্যমে তোমার কিন্তু এই সূত্রগুলো কিন্তু প্র্যাকটিস হতে থাকবে। আর যারা বলবা যে ভাই এই সূত্রগুলো আমার মনে থাকে না কোনোভাবে, তাদেরকে বলে যে আমি যেভাবে করতাম সেটা হচ্ছে কি, যে আমি জাস্ট খালি খাতার মধ্যে লিখতাম সূত্রগুলো, হ্যাঁ, এরপর আমি সূত্র কখনো মুখস্থ করতাম না। তাহলে ভাই কী করতেন আপনি, আমি ম্যাথ করতাম, ম্যাথ করার পরে আমি লাস্ট লাইনে গিয়ে আমি এখান থেকে সূত্রটা দেখে দেখে কপি পেস্ট করে বসিয়ে দিতাম। সো এইভাবে যখন আমি 10, 12, 15, 20টা ম্যাথ করে ফেলি, হ্যাঁ, টানা 20টা ম্যাথ করে ফেললাম, তখন মাথার মধ্যে কিন্তু তুমি যদি মনোযোগ সহকারে পড়ো না, মাথার মধ্যে তোমার কিন্তু অটোমেটিকলি সূত্রটা গেঁথে যাবে। যদি বিশ্বাস না হয় বাসায় আমাদের প্র্যাকটিস করে দেখতে পারো, যে এরকম সূত্র, এই সূত্রগুলো একটা পেজে লিখে রাখবা, একটা আলাদা একটা ছেঁড়া পেজে লিখে রাখলা, এই ফোর্সেজে বা যে কোনো পেজে লিখে রাখবা, দেন তুমি ম্যাথ করবা, লাস্ট লাইনে গিয়ে তুমি মিলাবা যে এটা কোন সূত্রের সাথে মিলছে, আচ্ছা এটার সাথে মিলছে, তাহলে লিখে ফেলে। কেন? কারণটা হচ্ছে যে একই সূত্র যখন তুমি 3, 4, 5 বার ইউজ করবা, তখন সেই সূত্র তোমার মাথার মধ্যে গেঁথে যাবেই যাবে। বা তুমি সূত্র মুখস্থ করবা সবগুলা, কোন সূত্রটা বেশি ইম্পর্টেন্ট তখন তুমি কিন্তু ম্যাথে গিয়ে তুমি আর বুঝতে পারবে না। বাট সূত্রগুলো আলাদা করে লিখে রাখো, দেন তুমি ম্যাথ করতে থাকো, তখন তুমি বুঝতে পারো আচ্ছা ঠিক আছে এই সূত্রটার গুরুত্ব বেশি, এটা কম, এটা না করলেও চলবে। তার মানে তুমি যখন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করবা, তখন ওই যেগুলো বেশি পরীক্ষাতে আসছে সেগুলো তুমি বেশি করে মনে রাখবা, আর যেগুলো আসেই নাই সেগুলো তুমি একটু কম মনে রাখবা। তাহলে তোমার কিন্তু মোটামুটি একটা সূত্রগুলো একটা গোছানো আকারে চলে আসবে। তো তোমরা এই কাজটা করতে পারো, যে সূত্র মুখস্থ না করো, তুমি ম্যাথ করতে থাকো, লাস্ট লাইনে গিয়ে তুমি সূত্র অ্যাপ্লাই করো, দেখবা তোমার অর্ধেকটা সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। বিশ্বাস না হলে বাসায় করে দেখতে পারো। ওকে, এখন আমরা এক্সট্রা বাইরে কিছু ম্যাথ দেখবো যেগুলো আমাদের স্কোয়ার সংক্রান্ত। সেক স্কোয়ার থেটা প্লাস 10 স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 5/3। থেটার মানটা তারা একটা এখানে তারা একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে 0 থেকে π। তো তারা বলেছে এখান থেকে তোমাকে থেটার মানটা নির্ণয় করতে। তো আমি দেখছি সাধারণত কি দেখছেন ভাই আপনি, যে এই রেঞ্জ দিলে পৃথিবীর প্রত্যেকটা পোলাপাইন ভয় পায় যায়, আর এই রেঞ্জ দিচ্ছে, এই ম্যাথ আমি আর পারবো না। তো যাই হোক, আমরা এখন যে ম্যাথটা সমাধান করব সেটা হলো স্কোয়ার সংক্রান্ত ম্যাথ। এই স্কোয়ার সংক্রান্ত ম্যাথে যে তোমাকে রেঞ্জ দেবে ব্যাপারটা এরকম না, যে কোনো ম্যাথেই তোমাকে তারা একটা রেঞ্জ দিয়ে দিতে পারে। যেমন এর আগে যে টাইপটা করলাম সেই টাইপও তোমাকে রেঞ্জ দিয়ে দিতে পারে। তবে আমি লক্ষ্য করছি যে এই রেঞ্জ দিলে সবাই ভয় পেয়ে যায়। তো যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে মনে করবা যে এটা তোমার দেওয়া নাই, তাই তুমি কি করবা, তাই তুমি ভাই আগে নর্মালি তুমি আগে থেটার মানটা বের করে ফেলো, ধরে না যদি আমার এই রেঞ্জ দেওয়া নাই, ঠিক আছে, তাহলে ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা কি বলতো, এই ম্যাথটা সমাধান করতে হবে। তাই এই ম্যাথটা সমাধান করার জন্য আমি কি করতে পারি, আমি সাধারণত বেশ কিছু সূত্র আমরা শিখে আসছি 9, 10-এ বলা যায় যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তারপর হচ্ছে আমার আর এই সেক স্কোয়ারের সাথে আমার কার সম্পর্ক, 10 স্কোয়ারের সম্পর্ক। তাহলে সেখান থেকে আমরা কি জানছিলাম, সেক স্কোয়ার থেটা মাইনাস 10 স্কোয়ার থেটা ইকুয়াল টু কত, 1। এই যে সূত্রগুলো আমরা শিখে আসছিলাম সেগুলো হচ্ছে এখানে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এখন তুমি একটু চিন্তা করো যে আমার এখানে 10 স্কোয়ার আছে, এখানে সেক স্কোয়ার আছে। তাহলে এই সেক স্কোয়ার মানে আমি কি এই লাইনটা লিখতে পারি না যে 1 + 10 স্কোয়ার থেটা। আর অনেকে বলতে পারো ভাই এটা কই থেকে পাইলেন আবার, একটু চিন্তা করো যে সেক স্কোয়ার থেটা মাইনাস 10 স্কোয়ার থেটা 9, 10-এর সূত্র ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার থেটা ইকুয়াল টু কি লেখা যায়, 1 + 10 স্কোয়ার থেটা। তার মানে আমি এখানে যে কাজটা করছি সেটা কি বলতো, সেটা হচ্ছে যে এখানেও আমি 10 স্কোয়ারটা আছে আগে থেকে, হ্যাঁ, ইচ্ছা করে তুমি এটা 10 স্কোয়ারটাকে তুমি ইচ্ছা করলে এই আকারে নিয়ে আসতে পারতা, সেক স্কোয়ার ফর্মেটে নিয়ে আসতে পারতা, কি দরকার। আমি নর্মালি চিন্তা করি যে আমার এখানে কি কোনো সেক দিয়ে কি কোনো সূত্র আছে, না ভাই, এখানে আমার 10 দিয়ে সূত্র আছে,
শেষ লাইনের কথা যদি চিন্তা করি, তো এই জন্য আমি সেক স্কোয়ারটাকে আমি টেন স্কোয়ারে কনভার্ট করছি। তা আমার কোনটাতে কনভার্ট করলে আমি সুবিধা পাবো সেটাই আমাকে করতে হবে। যেমন আমার যদি কোনো সেক স্কোয়ার থাকে আমি তাকে অবশ্যই টেন স্কোয়ারে কনভার্ট করে ফেলবো। কেন? কারণ আমার সূত্র হলো 10 দিয়ে আছে, হ্যাঁ, এইটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। ওকে, তো এরপরে আমি এখান থেকে লিখতে পারি কি বলতো, যে 2 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5/3 - 1। তাহলে এখন তোমরা আমাকে বলে বিয়োগ করতে পারবা না? হ্যাঁ ভাই, অবশ্যই পারবো। তাহলে 2 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমার 3, 5 থেকে 3 গেলে হবে 2। এরপরে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1/3। কী করলেন ভাইয়া? 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, কাটাকাটি হয়ে গেছে। ওকে, এরপর আমি এখান থেকে লিখতে পারি যে 10 থিটা ইকুয়াল টু হচ্ছে ±1/√3। কী করছি এখানে? এই যে স্কোয়ারটাকে পাশে পাঠিয়ে দিয়ে আমি কি লিখছি? ±1/√3 লিখছি। তাহলে আমি 10 থিটা ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। এখন তোমরা আমাকে বলবা যে আসলে এই যে আমি এখানে একটা পেলাম, এটার সাথে কি আমি এখন 10 থিটা ইকুয়াল টু 10 আলফা ইউজ করতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো, এবং সেখান থেকে আমি কিন্তু তোমার কি বলতো থিটার মানগুলো বের করে ফেলতে পারবো। ওকে, তো ওকে, তা আমি এই পর্যন্ত আসলাম। হ্যাঁ, এই পর্যন্ত আসার পরে এখন আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি দেখো, যে 10 থিটা ইকুয়াল টু আমি লিখবো হচ্ছে, তুমি নর্মালি একটু চিন্তা করো যে 1/√3 বলতে কত ডিগ্রিকে বোঝায়? 1/√3 বলতে π/6 মানে হচ্ছে আপনার 30 ডিগ্রিকে বোঝায়। হ্যাঁ, তারপর আমি এখানে লিখবো হচ্ছে 10 ±1/√3 লিখে দিলাম। হ্যাঁ, এবার রাখলাম। হ্যাঁ, প্লাস মাইনাস কত? π/6। তো আমি এখানে যে কাজটা করছি সেটা কি দেখো, যে নর্মালি চিন্তা করছি 1/√3 বলতে কত ডিগ্রি বোঝা? আচ্ছা, 30 ডিগ্রি বোঝা, তার মানে কত? π/6। তো এখানে যদি প্লাস মাইনাস আসছে, তো আমি বললাম যে 10 ±π/6। ওকে, তাহলে এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমি এখানে যে পেলাম এটাকে আমি থিটা বলবো, এটাকে আমি কি বলবো? তো আলফা বলবো। তাহলে এখন আমার এই যে 10 থিটা ইকুয়াল টু 10 আলফা, এই ফর্মুলাটা আমার অ্যাপ্লাই করা যাচ্ছে নাকি যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তো অনেক সময় এখানে প্লাস মাইনাস দেখে অনেকে ভয় পেয়ে যায়, আমি বলবো যে ভয় পেও না তোমরা এটাকে নর্মালি এভাবে চিন্তা করলে আর ভয় পাওয়ার কারণ নেই। ওকে, তাহলে 10 থিটা ইকুয়াল টু 10 আলফা সূত্রে অ্যাপ্লাই করে দাও। তাহলে আমার এখানে লেখা যায় থিটা ইকুয়াল হচ্ছে n পাই প্লাস আলফা। আলফা মান কত ভাইয়া? আলফা মান হচ্ছে ভাইয়া আপনার ±π/6। তাহলে আমি এখানে লিখবো কি দেখো, যে ±π/6। ওকে, এটাকে আমি এভাবে রাখলাম যে থিটার মানটা বের করলাম। থিটার মানটা বের করছি, কিন্তু ভাইয়া আপনাকে যে রেঞ্জটা দিল, আপনি তো এই রেঞ্জটা দেখলেন না। এই রেঞ্জটা কি কোনো কাজে লাগবে না? অবশ্যই লাগবে কাজে। বাট আমি বলেছিলাম যে তুমি যদি রেঞ্জটা দেখে ভয় পাও, তো তুমি আগে এভাবে থিটার মানটা বের করে ফেলো, পরে রেঞ্জের হিসাব যাবে। ওকে, থিটার মান বের করে ফেলছেন ভাই আপনি। এখন আসে হচ্ছে এই রেঞ্জটা বলতে আসলে কি বোঝায়। এই রেঞ্জ নিয়ে এখন আমরা একটু গবেষণা করি, যে 0 পাই, তার মানে কি বলতো 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি বলতো? পাই মানে কত? 180 ডিগ্রি না? তার মানে আমার এই যে থিটাটা আমি যে বের করবো, যেখান থেকে যে থিটার মানটা বের করব, সেই মানটা অবশ্যই 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হইতে হবে। তার মানে ভাইয়া এখানে কোনো নেগেটিভ হতে পারবে না, এখানে 180 ডিগ্রি থেকে কোনটা বড় হতে পারবে না, এখানে অবশ্যই 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যেই কোনটা হতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো যেহেতু এর বাইরে যাওয়া যাবে না, আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আমরা কাজ করব। কি কাজ করব? এই যে n, এই n বিলংস টু আমি কি বলেছিলাম ভাই? n বিলংস টু আপনি z বলেছিলেন। আর n বিলংস টু z বলার কারণে z ইকুয়াল কি ছিল ভাই? 0 ছিল, +-1 ছিল, +-2 ছিল। তার মানে আমি কি বলতে পারি না যে n বলতে বোঝানো হচ্ছে 0, -1, +1, -2, +2, এটা লিখতে পারি কিনা বলো তো? এটা লিখতে পারি তো? হ্যাঁ পারেন। তাহলে এখন তুমি এই মানগুলো একটু বসিয়ে রাখো, বেশি দূর যাওয়া লাগবে না, 2-1টা মান বসালে আমরা পাবো। তাহলে n এর মান একবার আমি এখানে 0 বসাবো। তাহলে n এর মান যদি 0 বসা যায়, থিটা ইকুয়াল কি দেখো 0 পাই ±π/6। বুঝা গেছে? তা আমি যদি n ইকুয়াল যদি এখানে আমি 0 বসিয়ে দিই, আর 0 কই থেকে পাইলেন? এই যে 0 এখান থেকে পাইছি। হ্যাঁ, তো 0 যদি বসিয়ে দিই তাহলে আমার এটা বাদ, তার মানে +-π/6। এখন বলতে ভাই π/6 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি বুঝায়। তার মানে একবার হচ্ছে +30 ডিগ্রি বা -30 ডিগ্রি। তোমরাই আমাকে বলো যে -30 ডিগ্রি মানে +-30 ডিগ্রি বোঝাচ্ছে, এটা মানে এই -30 ডিগ্রি কি নেওয়া সম্ভব? কেন নেওয়া সম্ভব না? কারণ আমার রেঞ্জ বলছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভেতরে হবে, নেগেটিভ নেওয়া যাবে না। তার মানে আমার এখানে আসছে +-π/6, তবে আমি এখান থেকে শুধুমাত্র একসেপ্ট করব কাকে?
ভাই আপনি শুধুমাত্র একসেপ্ট করবেন হচ্ছে পজিটিভটাকে π/6 মানে 30 ডিগ্রিকে, নেগেটিভটা নেওয়া যাবে না যেহেতু আপনাকে রেঞ্জের বাইরে নেগেটিভ চলে গেছে। তার মানে দেখো প্লাস মাইনাস থেকে আমি শুধুমাত্র কিনে নেবো তো প্লাসটাই নিচ্ছি। ওকে, এরপরে আমি n = যদি মাইনাস নেই, হ্যাঁ কি নেবো বলতো -1 যদি নেই তাহলে মাইনাস প্লাস মাইনাস। ওকে, তাহলে আমি n = আমি 1 নিয়ে কাজ করি। হ্যাঁ n = আমি 1 নিই, মাইনাসটা পরে নিচ্ছি। তাহলে দেখো তো আমি n = যদি 1 নিই, একটু ভালো মতো বুঝো, n = যদি আমি 1 নিই, এখানে 1 বসালাম, তাহলে থেটা = কী হচ্ছে দেখো পাই, হ্যাঁ এখানে হচ্ছে আমার পাই প্লাস মাইনাস π/6। এখন একটু বুঝো তুমি এখানে, আমার কিন্তু এই সাইডটা মনে হয় না আর দরকার আছে, হ্যাঁ এই সাইডটা আমি একটু মুছে দিই। হ্যাঁ তো n = যদি আমি 1 নেই, আমি এই লাইনটা আরেকবার উপরে লিখবো যে n = আমি যদি 1 নেই তাহলে আমার থেটা = হচ্ছে পাই প্লাস মাইনাস হচ্ছে π/6, এটা মুছে দিই। ওকে, এখন দেখো যে আমি যদি এখানে প্লাস নিয়ে কাজ করি, হ্যাঁ এই যে প্লাস নিয়ে যদি কাজ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি দেখো থেটা = পাই প্লাস π/6। নর্মালি একটু চিন্তা করো, পাই হচ্ছে 180 ডিগ্রি, তার সাথে আমি একটা কোণ যোগ করব, সেটা কত 1 ডিগ্রি হোক কোনো সমস্যা নেই, বাট বলছে 30 ডিগ্রি। তার মানে 180 সাথে 30 যোগ করলে কত হয় ভাই 210। ভাই 210 কি এই রেঞ্জের ভিতরে হবে না? তো ভাই হবে না। তার মানে আমি প্লাস নিয়ে কাজ করতে পারবো না, তাহলে আমি কি নিয়ে কাজ করবো? আমি মাইনাস নিয়ে কাজ করব। তাহলে মাইনাস নিয়ে কাজ করা মানে কি পাই মাইনাস π/6। তার মানে দেখো 180 ডিগ্রি থেকে তোমার যদি 30 ডিগ্রি চলে যায় তাহলে কোনটা কি একটু ছোটো হয়ে যাচ্ছে না? হ্যাঁ ভাই ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি 6 নিয়ে নাও, 5 পাই। ওকে, এবার তুমি মাইনাস নিয়ে কাজ করো। কি নিয়ে কাজ করবা? মাইনাস নিয়ে কাজ করবা। ওকে, তো আমি এখানে আমি একটা একটা করে বসাই। হ্যাঁ তার মানে আমি যদি n = যদি 1 বসাই তাহলে আমি শুধুমাত্র পাবো কত বলতো থেটা = 5π/6। এই 5π/6 দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে কাটাকাটি করলে 150 হয়ে যাবে। হ্যাঁ এবার আমি n = -1 নিয়ে কাজ করব। কি নিয়ে? মাইনাস ধরে যে -1 আছে কিন্তু, তাহলে আমি যদি -1 নিয়ে কাজ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি বলতো -π প্লাস মাইনাস π/6। ঠান্ডা মাথায় একটু ভাবতে হবে। হ্যাঁ এই যে -180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, প্লাস একবার আমি প্লাস নিয়ে কাজ করি আগে। হ্যাঁ প্লাস নিয়ে -180 ডিগ্রি প্লাস π/6 মানে কত বাই 30 ডিগ্রি। এই কোণটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে না মাইনাস নিয়ে কাজ করলে? কারণ -180 থেকে 50 যদি তুমি 30 যদি বিয়োগ করো তাহলে -150 ডিগ্রি, মাইনাস তো এখানে গ্রহণযোগ্যতা পাবে না। ঠিক আছে, একই রকমভাবে তুমি যদি এখানে মাইনাস নিয়ে কাজ করো, ঠিক আছে, তাহলে এখানে তোমার কী হবে মাইনাস চিহ্নটা আসবে, যে প্লাস মানে একবার প্লাস নিচ্ছে একবার মাইনাস নিচ্ছে, এটা কি -210 ডিগ্রি হয়ে গেল? নেওয়া যাবে? যাবে না। তার মানে আমি -1 নিয়ে করলে আমার অ্যান্সারটা মিলতেছে না, মানে এই রেঞ্জ আমি পাচ্ছি না। হ্যাঁ তার মানে -1 দিয়ে যদি না মিলে -2 -3 -4 জীবনে মিলবে না, টোটালি বাদ, আর চেক করা দরকার নেই। কিন্তু আমি একটু আগে দেখলাম যে n = 1 নিয়ে আমার কাজে লাগছে, তাহলে n = 2 নিলে কি কাজে লাগবে একটু দেখি। n = 2 বসাই, থেটা = হচ্ছে 2π প্লাস মাইনাস π/6। এটা জীবনে মিলবে না। কেন? 2π বলতে 360 ডিগ্রি বোঝায়, এই 360 ডিগ্রি এত বড় কোণ, তার সাথে আমি একবার 30 বিয়োগ করব, একবার 30 যোগ করব, তাহলে কি সম্ভব? সম্ভব না। তো আমার এই রেঞ্জের মধ্যে আসতেছে না। তার মানে আমি n এর মান 0 বসালে আমি শুধুমাত্র π/6কে নিতে পারতেছি, আর n এর মান 1 বসালে আমি 5π/6কে নিতে পারতেছি। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এই দুটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আমি যে লাল কলম দিয়ে মার্ক করে দিই যে আমার অ্যান্সার হচ্ছে এটা অথবা এটা, এই দুটা কমা আকারে লেখা, এটা এবং এটা। তার মানে আমার এই রেঞ্জ দেওয়া থাকলে আমার সময় লাগবে, এটা আমি জানি, রিটেনে তোমাকে এইগুলো অঙ্কই দিবে, সময় লাগবে। তবে তুমি যদি সঠিকভাবে করতে পারো এবং সঠিকভাবে যদি অঙ্কগুলো এভাবে তুমি চিন্তা করতে পারো, তাহলে আমার মনে হয় যে এই ম্যাথগুলো তোমার কাছে প্যারা মনে হবে না, বা মনে হবে না যে অঙ্কগুলো খুব কঠিন, অঙ্কগুলো অনেক সহজ। শুধুমাত্র এখানে একটা জিনিসই মেন, যে ত্রিকোণমিতিকটা তোমাকে সমাধান করতে হবে। এই সমাধান করাটাই অনেক সময় অনেকের কাছে টাফ মনে হয়। তো আমি মনে করি যে তুমি যে ত্রিকোণমিতিক সমাধানটা যদি তুমি গাইড দেখেও করো, কেউ দেখবে না, ঠিক আছে, বাট তোমাকে এই যে লাস্ট লাইনগুলো তোমাকে অবশ্যই নিজের থেকে করতে হবে। আর সমাধানটা হচ্ছে তুমি ত্রিকোণমিতিকে যদি তুমি সূত্র কিছু জানো এবং তুমি যদি বিভিন্ন প্রশ্ন ব্যাংক সলভ করো, তাহলে অবশ্যই এই যে প্রথম যে লাইনগুলো আমি করলাম না, এই লাইনগুলো অবশ্যই করতে পারবা। আর যারা ত্রিকোণমিতি সম্পর্কে একটু লোক জানো, 9, 10 হায়ার ম্যাথ একটু লোক করে আসছো, তাদের কাছে এই ম্যাথগুলো খুব একটা কঠিন মনে হবে না।
ওকে, অনেকে লিখেছো ক্লিয়ার ভাইয়া। সামনে এমআইএসটির এক্সাম যদি কেউ দাও দেখবো যে এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। হ্যাঁ, ওকে, এটা একটা অঙ্ক, আরেকটা অঙ্ক আছে, এটা তুলে ফেলি। ওকে, তো আমরা এখন দুটা ম্যাথ করব, যে দুটা ম্যাথে আমাদের কোনো শর্ত দেওয়া নাই, তবে আমরা অবশ্যই করতে পারবো। তো এখানে আমাদের ত্রিকোণমিতির দুই একটা সূত্র আসতেও পারে, তো আমরা অবশ্য ভয় পাবো না। হ্যাঁ, তো আমার কাছে 10-এর যে অঙ্কগুলো আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তার পিছনে কারণ হচ্ছে যে এই টাইপের ম্যাথ সবচেয়ে পরীক্ষাতে বেশি আসছে। ল্যাপটপটা একটু সাউন্ডটা কমাই দিই। আমাদের প্রথম যে ম্যাথটা আছে, প্রথম ম্যাথের মধ্যে অনেকে এটা দেখে ভয় পেয়ে যায় যে ভাইয়া এখানে আপনার মানে কীভাবে শুরু করব। হ্যাঁ, তো আমি অঙ্কটা একটু তুলে নিই যে 10 2 থিটা ইন্টু হচ্ছে 10 থিটা ইকুয়াল টু হচ্ছে কত বলতো 1। এই যে 10 2 থিটা এটা কিন্তু একটা ফর্মুলা। তোমরা যদি একটু খোঁজ খবর কথা নাও দেখবে এটা একটা সূত্র, সেটা হচ্ছে আমার যে 2 10 থিটা ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার থিটা। এবং তোমাদেরকে আমি এই সূত্রটা শিখিয়েছিলাম। কোথায় শিখেছিলেন ভাই? ওই যে তোমার অন্তরীকরণের ওখানে শেখানো হয়েছিল আর কি, ইনভার্স ওই চেইন রুলসের মধ্যে ইনভার্স চেইন রুলসের শেখানো হয়েছিল যে 10 2 থিটা মানে অনেকগুলো সূত্র লেখা যায়, তার মধ্যে হচ্ছে 2 10 থিটা ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার থিটা। ওকে, তো এখন কি করা যায়? এখন হচ্ছে তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে গুণ করে দিবা। হ্যাঁ, যে 2 10 স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার থিটা। এটা কী করলেন ভাইয়া? এই যে ভাই 10 থিটা আর এখানে 10 থিটা গুণ করে দিচ্ছি, যে 2 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু এই যে 1 দিয়ে আবার এটাকে আমি এমনি গুণ করে দিচ্ছি। ওকে, তো 2 10 স্কোয়ার থিটা আর এই মাইনাস 10 স্কোয়ার থিটা এই পাশে আসলে কী যাবে বলতো? 3 10 স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত? 1। এটাকে এই পাশে নিয়ে আসো, যোগ করে দাও। তাহলে আমার হচ্ছে এখানে তোমার 10 স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত? 1/3। তাহলে 10 থিটা ইকুয়াল টু হচ্ছে এর আগের মতো অঙ্কটা প্লাস মাইনাস 1/√3। তোমরা আমাকে বলো যে এই পর্যন্ত করার পরে অবশ্যই তোমাকে আমি কি বলেছিলাম যে ভাইয়া বলবো হচ্ছে 10 থিটা ইকুয়াল টু হচ্ছে 1 1/√3। চিন্তা করো যে 1/√3 বলে কত ডিগ্রি ভাইয়া? 30 ডিগ্রি। তার মানে হচ্ছে কত? π/6। তার মানে এখানে বলবো প্লাস মাইনাস π/6। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমি বলবো কি যে 10 থিটা ইকুয়াল টু কত? 10 আলফা। 10 থিটা ইকুয়াল টু 10 আলফা। এই যে সূত্র, বারবার এই সূত্রটাই আসে। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই, এই যে প্লাস মাইনাস এখানে দিয়ে দিলাম, প্লাস মাইনাস হচ্ছে π/6। এবং লাস্ট লাইনটা আমরা দিতে যেন না ভুলে যাই, সেটা হচ্ছে কত বলতো? n বিলংস টু হচ্ছে z। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে তোমার এরকম অঙ্ক যদি তোমার কখনো দেয় 10 2 থিটা থাকলেও তুমি কিন্তু ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ওকে, তো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসব। আমাদের পরবর্তী ম্যাথে একই রকমভাবে তারা একটা ম্যাথ দিয়ে বলছে এখান থেকে থিটার মানটা কত হবে। হ্যাঁ, তাই আমি বললাম যে এখান থেকে এই যে থিটার মানটা কত হবে। তা আমি এখান থেকে লাইনটা শুরু করব, এটাই আমি ম্যাথ ধরে নিলাম। তাহলে আমার 10 থিটা প্লাস হচ্ছে 10 2 থিটা ইকুয়াল টু √3 মাইনাস √3 10 থিটা ইন্টু হচ্ছে 10 2 থিটা।
এখানে আবার সূত্র অ্যাপ্লাই করি না, এখানে একটু কাহিনী করছে, কী কাহিনী একটু পরে ক্লিয়ার হবা। আপাতত ম্যাথটাকে দেখে একটু কঠিন মনে হয়, বা যখন তোমাকে আমি বুঝাই দেবো তখন তোমার কাছে পানির মতো মনে হবে। √3 যদি আমি এটা কমন নিই 1 - tan θ ইন্টু হচ্ছে tan 2 θ। এরপর আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে tan θ প্লাস হচ্ছে tan 2 θ ডিভাইডেড বাই 1 - tan θ ইন্টু হচ্ছে tan 2 θ ইকুয়াল টু হচ্ছে √3। এখন একটু তুমি চিন্তা করো যে আমি অনেক কাজ টাজ করলাম, কারণ এটা দেখে এইভাবে চিন্তা করবা যে এরকম টাইপের ম্যাথ তোমাকে দিতেই পারে যে tan θ প্লাস tan 2 θ এই দুটো যোগ আকারে আসছে, এই দুটো আবার এখানে কি আছে গুণ আকারে আসছে। তো অবশ্যই এটাকে তুমি যদি ক্যালকুলেশন একটু করো তাহলে এরকম একটা সূত্র পাবা tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b। তার মানে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কোন সূত্র? tan a প্লাস b এর সূত্র, tan a প্লাস b এর সূত্র, যেটা তোমাকে এর আগে চ্যাপ্টারে শেখানো হয়েছে। এই পুরোটা মানে কি লিখবা? tan a প্লাস b। আর tan a প্লাস b থেকে আমরা কি লিখবো বলতো? tan 3 θ ইকুয়াল টু কত? √3। আর √3 বলতে tan কত ডিগ্রিকে বোঝায়? বা এটা হলো 60 ডিগ্রি, তার মানে কত? tan π/3। তাহলে এখন তোমরা আমাকে বলো যে এই পরবর্তী লাইনটা অবশ্যই তোমরা করতে পারবা না, যে তোমার tan θ ইকুয়াল টু tan α হলে কোন সূত্র? তো আমি জানি যে পরেরটুকু তোমরা নিজেরা করতে পারবে এবং এটা তোমাকে নিজ দায়িত্বে সলভ করতে হবে। এটা খুবই সহজ, এটা যে 3 θ ইকুয়াল টু লিখবো হচ্ছে আমরা nπ প্লাস π/3, পরে কিন্তু এই 3 দিয়ে কিন্তু আবার ভাগ করে দিতে হবে। হ্যাঁ, তো অবশ্যই এটা নিজ দায়িত্বে করতে হবে। সো এরকম কিন্তু বেশ কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো হচ্ছে তুমি যদি সমাধানটা প্রথম দিকে নিজ দায়িত্বে করতে পারো তাহলে শেষের দিকে কিন্তু এই সূত্রগুলোর প্রয়োগের মাধ্যমে তোমাকে কিন্তু সমাধান করতে হবে। সো অনেকের কাছে এই চ্যাপ্টারটা কেন কঠিন মনে হয় আমি জানি না, কারণ তারা হয়তো বা এই সূত্রগুলোর প্রয়োগ ঠিক মতন বুঝে না, এটাই, এর বাইরে কিছু না। অনেক সময় অনেকের কাছে মনে হয় যে আচ্ছা কেন আমি n = 0, কেন +-1, বা এই একটা রেঞ্জ দিয়ে করলাম, ওই রেঞ্জটা তারা কী বোঝাচ্ছে। তো অনেকেরই অনেক ধরনের প্রশ্ন ছিল, বাট আমার মনে হচ্ছে যে তোমাকে আমি জাস্ট 1-2টা বা কম ম্যাথ বুঝালেও তুমি কিন্তু জিনিসটা বুঝতে পেরেছো যে আসলে এই ম্যাথগুলো আমাদের কীভাবে করতে হয়। ওকে, আমরা এই ম্যাথটাকে তুলে ফেলি। এটাও একটা সূত্র, এই সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই সূত্র এর আগে আমি তোমাদের শিখিয়েছিলাম ওই লিমিটের ম্যাথের মধ্যে। হ্যাঁ, কারণ আমি তোমাদের শিখাবো, আমি সূত্র ভুলে যাই, কিন্তু তোমাদের সূত্র ভোলা যাবে না। কারণ প্রথম সমাধানটুকু পারলে পরেরটুকু কোনো ব্যাপারই না। ওকে, তা আমরা আমাদের পরবর্তী আরেকটা ম্যাথ নিয়ে নিয়েছি এবং এইটারও সূত্র কিন্তু ওই 7.1 থেকে 7.7 ওখানেই ছিল এবং ওই সূত্রগুলোই কিন্তু থেকে তোমাকে এখানে কিন্তু দিবে। বাট বলবা না যে ভাই সূত্র তো ওই ফার্স্ট পেপারে, বাট অঙ্ক হচ্ছে সেকেন্ড পেপারে, কেমনি সম্ভব? অমনি সম্ভব, মানে সম্ভব করে নিতে হবে তোমাকে। হ্যাঁ, ওকে, তো এখানে তোমার প্রথমে যে অঙ্কটা দিয়েছে প্রথমটুকুই থেকে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে আসলে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা কি? cos c - cos d এর সূত্র। আর cos c - cos d এর সূত্র যদি আমি না পারি তাহলে অঙ্কটা তুমি পারবে না। সো মনে রাখবা যে এগুলো বিভিন্ন সূত্রের মাধ্যমে কিন্তু সমাধানটা করতে হবে। ওকে, তো cos c মাইনাস হচ্ছে cos d, তাই আমি বলবো হচ্ছে এখানে তোমাকে 2 sin c প্লাস d/2 ইন্টু হচ্ছে sin d মাইনাস c/2। হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে কত? sin 4 θ। সূত্র মুখস্থ না রাখা ছাড়া এখানে সহজ কোনো সমাধান নেই। হ্যাঁ, 2 sin যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও 4 θ। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই sin 4 θ কাটাকাটি, 2 sin 3 θ, অনেক এখানে 0 বসা দেয়, কিন্তু ভাই কাটাকাটি করলে কিন্তু 0 হয় না, 1 হয়। হ্যাঁ, তাহলে sin 3 θ ইকুয়াল টু হচ্ছে হলো হাফ, তাহলে হচ্ছে sin 3 θ ইকুয়াল টু হচ্ছে sin কত ডিগ্রির মান হাফ? ভাই sin 30 ডিগ্রির মান হাফ, তার মানে কি লিখবো এখানে? π/6। তাহলে এখন তোমাকে বলতে হবে যে ভাই এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার কি বলতো আলফা, তাহলে sin θ ইকুয়াল টু sin আলফা, এটা sin θ ইকুয়াল টু sin আলফা। তাহলে আমি সূত্র বলবো থিটা ইকুয়াল টু হচ্ছে nπ
প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে কত n ইন্টু কত বলতো আলফা। তাহলে পরবর্তী লাইনে গিয়ে তোমাকে অবশ্যই কী করতে হবে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, আর 3 দিয়ে যদি ভাগ না করি তাহলে কী পাবা ডাবল জিরো পাই যেতে পারো, বলা যায় না। n π/3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, আর আলফা বলতে কত ডিগ্রি বোঝায় ভাই? আলফা বলতে হচ্ছে আপনি π/6কে বোঝাচ্ছেন, ইন্টু হচ্ছে π/6। এই 6-এর সাথে আবার 3কে গুণ করতে হবে, 3 6 কত 18, আর n বিলংস টু z কী লিখতে হবে? মাস্ট লিখতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আসলে অঙ্কটা অনেক কাছে কঠিন মনে হতে পারে, আবার অনেক কাছে সহজও মনে হতে পারে, যার কাছে যেটা মনে হোক না কেন, কারণ স্টার্টিংটা অবশ্যই কঠিন, এটা আমি স্বীকার করি, বাট ফিনিশিংয়ে তোমার কিন্তু একদম প্রথমে তোমাকে আমি যেভাবে অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছিলাম, শেষে এসেও আমি তোমাকে কিন্তু সেমভাবেই অঙ্কটা বোঝাচ্ছি যে ভাই এই সূত্রের বাইরে কিছু নাই, এই সূত্রের বাইরে কিছু নাই, তার মানে এই সূত্র তোমাকে মুখস্থ রাখতেই হবে। তোমরা কিন্তু আরও অনেক অঙ্ক পাবা, হ্যাঁ এখানে কিন্তু আরও প্রচুর অঙ্ক আছে, বাট মেইন নিয়ম আর কি তোমাকে এইভাবে আগাতে হবে। আর অপশন টেস্টে যাওয়ার কোনো দরকারই নেই, হ্যাঁ অপশন টেস্ট করার কোনো দরকার নেই। লাইভে কেটে গেছে, দূর। ওকে, তো আমি তোমাদের একটু দেখি তোমাদের কার কী অবস্থা, তোমাদের কথাবার্তা একটু শুনি। sin4θ কাটাকাটি করে দাও, হ্যাঁ কাটাকাটি করে sin 4θ ডান পাশে নিয়ে আসে, ওরা কাটাকাটি করে এখানে 1 থাকবে, এই যে 1, হ্যাঁ 2 sin 3θ। কাটাকাটি করা উচিত না হলে কাটাকাটি করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর কোনো ম্যাথ নেই? হ্যাঁ, আগে বলছিলাম যে এখানে আমাদের বেশি কিছু নাই, এবং তোমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা তোমরা প্রশ্ন দেখে কখনোই ভয় পাবা না, হ্যাঁ প্রশ্ন দেখে কখনোই ভয় পাবা না। তোমরা দেখবা যে ওখানে আসলে কোন ধরনের সূত্রে অ্যাপ্লাই হচ্ছে, কারণ আমি কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু আমি এইটা সাজিয়েছি, হ্যাঁ। এখানে আরেকবার বোঝানোর মতো কিছু নাই ভাই, এখানে আরেকবার বোঝানোর মতো কিছু নাই।
cos c মাইনাস cos d এর সূত্র মুখস্থ করবা, কাটাকাটি করবা, কাটাকাটি করতে না পারলে এখানে আমি কি বুঝাবো তোমাকে? আমি এখানে কাটাকাটি বুঝাইতে বলতেছো, একজন এখানে বলতেছো যে কাটাকাটি বুঝান, কেমনে বুঝাবো? হ্যাঁ আজকে তো আগে বলছে, আজকে ক্লাস বেশিক্ষণ হবে না। সবাই বলছে শেষ ক্লাস, হ্যাঁ ক্লাস শেষ। ওকে আচ্ছা, এখন তোমরা তোমাদের একটু প্রশ্ন করতে পারো, যে কারো কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারো, কারো কোনো কিছু যদি মনে হয় যে ভাই আমার দ্বারা আমার এটা হলে ভালো হতো বা এটা হলে আরেকটু বেস্ট হতো, তো তোমরা তোমাদের অপিনিয়ন আমাকে একটু জানাতে পারো। তোমরা তোমাদের মতামত জানাও কমেন্টে, যে তোমাদের কার কি অবস্থা পড়াশোনার। গুচ্ছের ক্লাস বলতে তোমাদের কি বাংলা, ইংরেজি এবং কি বলতে আইসিটি না, এটা নিয়ে তোমাদের শোভায় কাজ করে যাচ্ছে, তোমাদের খুব দ্রুত জানাই দিবে। হ্যাঁ আর তোমাদের হাতে যে সময় আছে এটা একটু মাথা রাখিও, যে অনেকেই তোমরা বাংলা, ইংরেজি, আইসিটি ক্লাস নিয়ে খুব পাগল হয়ে গেছে, আমরা যখন ক্লাস দেবো তখন আবার বলে না যে ভাই আমরা লোড নিতে পারতেছি না। আগে সায়েন্সের সাবজেক্টটা শেষ করে ফেলো, তারপর আমরা তোমাদেরকে বাংলা, ইংরেজি, আইসিটি দিয়ে দেবো, এবং তোমাদের ইংরেজি ক্লাস মানে 20 তারিখের পরেই শুরু হবে। অলরেডি টিচারদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, কারণ আমরা এটা খুব ভালো মতো করে জানি যে তোমাদের মধ্যে যারা সায়েন্সটাকে কন্টিনিউ করতেছো তাদের জন্য এইটাকে দিলে একটু তোমাদের প্যারা হয়ে যাবে। এখন যদি বলো যে ভাইয়া বিভিন্ন কোচিং তো শুরু করে দিয়েছে গুচ্ছ, আমরা কেন পিছিয়ে থাকবো? ভাইয়া তোমরা আগে সায়েন্সটাকে শেষ করো না, গুচ্ছ যেহেতু বলা হয়েছে নিব, অবশ্যই ক্লাস নেওয়া হবে, তো বাংলা, ইংরেজি, আইসিটিকে অবশ্যই নেওয়া হবে। আর গুচ্ছের এক্সাম তো আর এখন হচ্ছে না, গুচ্ছের এক্সাম অনেক লেট আসছে, ঠিক আছে? তো গুচ্ছ নিয়ে এত পাগল হওয়ারও কোনো দরকার নেই। হ্যাঁ আমি ম্যাথের সলভ শিট অলরেডি দিতে বলছি, এখন তারা যদি না দেয় এখানে আমি কী করবো? আবার আজকে বলা লাগবে যেন পোস্ট করে দেয়। না এভরি সাবজেক্টের কোশ্চেন সলভ চাই, এটা তো আমরা আসলে তোমাদের ভর্তির সময় বলি না যে আমরা তোমাদের মানে প্রশ্ন সলভ করে দেবো বা প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন সলভ করে এরকম কিছু বলা হয় নাই। বাট আমার মনে হচ্ছে যে আমি ম্যাথে যদি তোমাকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো যদি আমি প্রতিদিন তোমাকে সলভ করে দিই, রেকর্ডেড করে, তাহলে বেস্ট হয়। বাকিরা তোমার না পেজে নক দিয়ে তুমি তো কোনো হেল্প পাবো না, পেজে অলরেডি বলে দেওয়া আছে যে এই ব্যাচে এই গ্রুপে পোলাপাইন যদি কখনো মেসেজ দেয় তাহলে তারা যেন রিপ্লাইও না দেয়। তোমাকে তো রিপ্লাই দিয়েছে তোমার কপা, গ্রুপের মধ্যে একবারে সব কিছু বলে দেওয়া হয়েছে যে তোমাকে কী কী কাজ করলে তুমি প্রোমো কোড পাবা, কী কী কাজ করলে প্রোমো কোড পাবা না। হ্যাঁ ফিচারে গিয়ে রাখো যে উপরের দিকে দেখবা যে এখানে বেশ কিছু থাকে, রুমস, ফিচার, এই ফিচারে গেলে তুমি দেখবা যে প্রোমো কোড সংক্রান্ত বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে। সো কোনো ক্লাসে প্রোমো কোড সংক্রান্ত কোনো কথা শুনতে চাই না, এখানে হেল্পলাইন থেকে শুরু করে সব কিছু বলে দেওয়া আছে। তোমাকে ডকুমেন্টস চাবে, তুমি ডকুমেন্টস দিতে না পারলে তো কোনো প্রোমো কোড দেওয়া হবে না, ঠিক আছে? বিউপিতে তোমরা আচ্ছা ওকে, থিওরি অনেক আসছে, থিওরি আসবেই, ওকে বলবো। আচ্ছা ভাই ডিইউ এর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিইউ প্রশ্ন ছাড়া বাকি ইউনিভার্সিটির ম্যাথ, ফিজিক্স করা লাগবে? আচ্ছা তো প্রথম কথা হচ্ছে কি যে তুমি প্রথমে টার্গেট রাখবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সব সলভ করবা, তারপর তো অবশ্যই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখবাই। আর এগুলো তোমার অনেক আগে হয়ে যাবে, কারণ ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা অনেক আগে হয়ে যাবে। হ্যাঁ তো এরপরে ধরুন তুমি এরপরে একটা ইউনিভার্সিটি এক্সাম দিতে গেছো, কৃষি ইউনিভার্সিটি এক্সাম দিতে গেছো, তুমি ঢাকা ইউনিভার্সিটিকে উদ্দেশ্য করে তুমি অনেক পড়াশোনা করছো, তাদের প্রশ্ন ব্যাংক সলভ করছো। তুমি যখন কৃষি ইউনিভার্সিটিতে যাবা, কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন এক্সাম দিবা, তার আগের এক সপ্তাহ আগে তুমি এক সপ্তাহ সময় পাবাই, ওই এক সপ্তাহ আগে তুমি তাদের প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। আমি একটা কথা বারবারই বলি যে তুমি ধরে নাও যে বন্দিবাসলা অফিসে আসবা, তো অফিসে আসলে তুমি কি তোমাকে তার রাস্তাটা জানতে হবে না?
চিনো আর না চিনো না, মানে রাস্তাটা না চেনা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তোমাকে তো জানতে হবে না যে আসলে ওখানে আমি যাব কিভাবে, বা আমি যদি বরিশাল থেকে এখানে আসি, বা আমি যদি রংপুর থেকে এখানে আসি কোন বাসে আসবো, বা ওখান থেকে নেমে কোথায় যাব, আগে থেকে তো জেনে জেনে আসতে হবে, তাই না? তো আর যদি তুমি বলো না আমি রাস্তার মানুষকে জিজ্ঞেস করতে করে যাবো, অনেক সময় মানুষ আমাকে ভুল ইনফরমেশন দিতে পারে। একই রকমভাবে তুমি যখন কোনো ভার্সিটিতে এক্সাম দেবা, সেই ভার্সিটি কীরকম প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, তা অবশ্যই তোমাকে এক সপ্তাহ আগে থেকে অ্যানালাইসিস করতে হবে। কারণ তুমি পৃথিবী সব পড়ে গেছো, তুমি জানো না যে তারা কী টাইপের প্রশ্ন দেয়, তখন তোমাকে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে তোমাকে কিন্তু একটু হলো মানে কি বলবো আর কি, একটু তোমাকে প্রেশার নিতেই হবে। এই জন্য বলবো যে তুমি প্রথম দিকে ঢাকা ইউনিভার্সিটির পোস্ট ব্যাংক থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে ফেলো। এরপরে তুমি যে ইউনিভার্সিটি যাবা সেই ইউনিভার্সিটির জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগে না। সেই ইউনিভার্সিটি যাওয়ার আগে তাদের প্রশ্ন ব্যাংকটা একটু ঘেটে ঘেটে দেখতে হবে যে আচ্ছা এখানে এই টাইপের প্রশ্ন আসছে, আচ্ছা এখানে এক্সট্রা এটা এরকম ব্যাপারটা চলে আসে আর কি। তো মনে রাখতে হবে তোমাকে যে ইউনিভার্সিটিতে যাবা বা যে ইউনিভার্সিটি এক্সাম দেবা তাদের প্রশ্ন ব্যাংক শেষের দিকে গিয়ে অবশ্যই দেখবা। আগে তুমি ঢাকা ইউনিভার্সিটির টার্গেট রাখো, পরে ওগুলো আমাদের সাইড করে রাখতেছে, কারণ ঢাকা ইউনিভার্সিটির পরবর্তীতে কিন্তু অন্যান্য সব জায়গাতে এক্সাম হবে। তোমাদের এর পরে মাস এপ্রিল মাস শুধুই এক্সাম চলবে, হ্যাঁ, শুধু এক্সাম চলবে। তো তোমাদের যাদের অনেক এক্সাম দেওয়ার খুবই ইচ্ছা, তোমরা এপ্রিল থেকে টানা এক্সাম দিবা। তুমি ম্যাথ নিয়ে তোমাকে বলতে যদি ম্যাথ নিয়ে কথা বলো, তুমি এখানে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আসলে তো আমি কোনো রিপ্লাই দিব না। হ্যাঁ, রিটেন নিয়ে তুমি চিন্তা থাকবাই, তুমি যে এখন যদি ক্লাস ঠিক মতো না করো তো অবশ্যই চিন্তা থাকবে, ক্লাস করো রিটেন ওখান থেকে হয়ে যাবে। হ্যাঁ, রিটেনের জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগে না। আর ঢাকা ইউনিভার্সিটি এক্সাম আরও অনেক অনেক লেট আসছে, হ্যাঁ, তো আমরা এর মধ্যে তো অনেক এক্সাম নিব, রিটেন নিয়ে আরও অনেক কথাবার্তা বলবো। ঠিক আছে, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন যদি দেখো গত বছরে, তাহলে বুঝতে পারবা যে ওখানে যে রিটেনগুলো এসেছিলো সেগুলো হচ্ছে এই থিওরিগুলোর মধ্যে এসেছিলো, সেখানে আহামরি যে এক্সট্রা কোনো প্রিপারেশন লাগবে তা না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, একজন যে ভাইয়া অল লাইফ ক্লাস করেছে কিন্তু তাও রিটেনে তোমাদের আমি বারবারই ক্লাসে বলছি, রিটেনে যদি তোমরা চিন্তা করো তাহলে আসলে হবে না, কখনোই হবে না। রিটেনে তোমাকে চিন্তা করা যাবে না, মনে রাখতে হবে যে আমি যা পড়ছি ওগুলো থেকে রিটেন আসবে, ঠিক আছে, আমি যা পড়েছি সেগুলো থেকে রিটেন আসবে, এটা জাস্ট চিন্তা করবা। না, বাংলা ইংলিশ আইসিটি আমি জানি না যে কোন বই পড়তে হবে, আমার ধারণা নাই। গুচ্ছর পরীক্ষা কখন হবে এটা কেউ জানে না, আমি জানবো কেমনে? হ্যাঁ, তুমি আমরা যে বই দিয়েছি ওই বই সলভ করলে হবে, এক্সট্রা করে তোমাকে প্রশ্ন ব্যাংকটা কেউ কিনতে বলে নাই, আমাদের ক্লাসগুলোতে এক একটা প্রশ্ন ব্যাংক। যাদের আগের পড়া গ্যাপ হয়ে গেছে তারা তোমাদের যেমন ম্যাথ শেষ হয়ে গেল, তারপর তোমার একই রকম ফিজিক্স শেষ হয়ে যাবে, এরপর তোমরা তো একটু সময় পাবাই, যেমন পুরো এপ্রিল মাসের সময় পাবা, শুধুমাত্র এক্সাম দিবা আর পড়াশোনা করবে, এক্সাম দিবা আর পড়াশোনা করবা। হ্যাঁ, ঈদের পরেই ঢাকা ইউনিভার্সিটি এক্সাম হবে, এটা 100% শিওর, এবং সেটা হচ্ছে মে মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে হতে পারে, এরকম একটা ডেট হতে পারে, মেয়ের মাঝামাঝি সময় এক্সাম হবে, এটা তুমি কনফার্ম থাকতে পারো, এ ইউনিটের এক্সাম। অল লাইভ ক্লাসগুলো একটা পেয়ে, হ্যাঁ ঠিক আছে, এটা আমি বলে রাখবো, সমস্যা নেই। আর এফবিতে এক এক সময় এক একজনের কথাবার্তা দেখবা, তাই না, এখানে তো আসলে বলা যাচ্ছে না যে কোন মাসে এক্সাম হবে। তবে এত লেট করবে না, ঢাকা ইউনিভার্সিটি এক্সাম 1 মাস ধরে হয়, তুমি যেটা জুনে দেখছো সেটা হয়তো বা ডি ইউনিটে এক্সাম জুনে দেখছো, কারণ ঢাকা ইউনিভার্সিটি এক্সাম শুরু হয় 1 মাস ধরে এক্সাম চলে।